আজ আমি তোমাদের সামনে ম্যাট্রিক্স তত্ত্ব এই চ্যাপ্টারটি উপস্থাপন করছি। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসের জন্য এবং ভিন্ন ভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, যেখানে এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টারের আজকে যে পার্ট আমি আলোচনা করব সেটি হলো এখান থেকে আমরা শিখব কী কী। তো আমি কয়েকটা স্টেপ ভাগ করে নিয়েছি। নাম্বার 1, আমি তোমাদের প্রথমে শেখাবো এই চ্যাপ্টারের কত নাম্বারের প্রশ্নপত্র হয় উচ্চ মাধ্যমিকের জন্য। নাম্বার 2, এই প্রশ্নপত্রগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্রশ্নপত্রের কোন জায়গাটায় থাকবে। নাম্বার 3, এই চ্যাপ্টারের কনসেপ্ট কি, এই চ্যাপ্টারের ধারণা কি, কি ম্যাট্রিক্স চ্যাপ্টারটি। আর নাম্বার 4, 4 নাম্বার হলো এই চ্যাপ্টারে কত টাইপের প্রবলেম হয় এবং সেই টাইপগুলোর আলোচনা এবং তার সলিউশন। এই হলো আমাদের চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য শেখার। এবার প্রথমে আলোচনা করি এই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে এবং এই চ্যাপ্টারের অঙ্ক প্রশ্নপত্রের কোন জায়গায় ফিট থাকবে। ওকে, তো আমি এটিকে বোঝানোর জন্য ফার্স্ট লিখি কনসেপ্ট 1 এবং আমি তা একটি ছকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। আমি প্রথম ঘরটি করলাম। ফার্স্ট লিখি পার্ট। পার্ট এটি আবার কি? আমি লিখলাম পার্ট বি এবং পার্ট এ। প্রথমে এই সম্পর্কে তোমাদের জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যখন প্রশ্নপত্র পাবে হাতে, তখন দুটি প্রশ্নপত্র পাবে। একটি পার্ট বি এর জন্য, যেখানে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন থাকবে। আর তোমাদের ম্যাথামেটিক্সে টোটাল এমসিকিউ কোশ্চেন থাকবে 10টি। ওকে, তো পার্ট বি শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনের জন্য এক্সট্রা প্রশ্নপত্র, যেখানে তোমাদের অ্যান্সার করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে পার্ট এ। এই পার্ট এতে তোমাদের 70 মার্কের যে প্রশ্ন, লিখিত পরীক্ষা প্রশ্ন, সেটা থাকবে পার্ট এতে। আশা করছি বুঝতে পারলে যে পার্ট বিতে থাকবে এমসিকিউ আর পার্ট এতে থাকবে ব্রড কোশ্চেন। এবারে কথা হলো, আমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে একটি আর মার্ক থাকবে 1। এমসিকিউ থাকবে একটি এবং মার্ক থাকবে 1। নাম্বার 2, তোমাদের যে এ পার্টটি রয়েছে, এই এ পার্টে 3টি ভাগ রয়েছে। এই 3টি ভাগের মধ্যে বলবো কিরকম। ধরো এর একে এ বি সি ডি ই এরকম ধরনের অনেকগুলো অঙ্ক থাকবে। সেরকম 2-এর এ, 2-এর বি, 2-এর সি, 2-এর ডি, এরকমভাবে অনেকগুলো অঙ্ক থাকবে। ঠিক একই রকমভাবে এ পার্টের মধ্যে 3-এর এ, 3-এর বি, 3-এর সি, এরকমভাবে পার্ট ভাগ থাকবে। ক্লিয়ার? তাহলে এ পার্টের মধ্যে এরকম 3 ধরনের অঙ্ক হয়, 1-এর এ বি সি ডি। এবার আমাদেরকে যে কন্ডিশনগুলো দেবে ওই অনুযায়ী আমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে। তো ফার্স্ট বলি, এর কোন জায়গাটায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। তো মনে রাখবে, এর বিতে থাকবে ম্যাট্রিক্স চ্যাপ্টারের অঙ্ক, আর এই অঙ্কটার জন্য নাম্বার থাকবে 2। ঠিক তেমন 2-এর এ বি সি ডি যে অঙ্কগুলো থাকবে, সেখানে 2-এর বি পোর্শনটাই তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, আর সেই অঙ্কটাতে
নাম্বার থাকবে 4। ক্লিয়ার? কিন্তু তোমাদের 3-এর যে এ বি সি পার্ট থাকবে সেখান থেকে তোমাদের কোনো অঙ্ক থাকবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে টোটাল মার্ক কত পাবো। টোটাল নাম্বার আমরা এই চ্যাপ্টারটা করলে কত পাবো উচ্চ মাধ্যমিকে, তাহলে 4, 5, 6, 7, তাহলে 7 নাম্বার, 7 নাম্বার আছে আমাদের এই চ্যাপ্টারটিতে। ওকে, এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে স্যার এই চ্যাপ্টারের সঙ্গে কি কিছু অর থাকবে? তাহলে তোমাদের বলি, প্রথমে এমসিকিউ এর কথা ভাবো। টোটাল 30 চ্যাপ্টার, 31 চ্যাপ্টার, তার মধ্যে মাত্র 10টা প্রবলেম, 10টা অঙ্ক সিলেক্ট হয়, আর তার মধ্যে এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটি কিন্তু রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কিন্তু এমসিকিউ এর জন্য করতে হচ্ছে। নাম্বার 2, তোমাদের যে এ পার্ট রয়েছে, এই এ পার্টে যে একটা মাত্র অঙ্ক পাবো 1-এর বি, যার মার্ক আছে 2, এর সঙ্গে অর থাকবে চ্যাপ্টার নির্ণায়ক। এই চ্যাপ্টারটি অথবা হিসাবে দেওয়া থাকবে। তাহলে কেউ যদি মনে করো যে আমি নির্ণায়ক চ্যাপ্টার করব, ম্যাট্রিক্স করব না, তাও চলবে। তবে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, যে অনেকে ম্যাট্রিক্সটাই করার চেষ্টা করে, কারণ ম্যাট্রিক্স আর নির্ণায়ক চ্যাপ্টারের মধ্যে ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে কোশ্চেন টাফ হয় না, অনেক সহজ কোশ্চেন হয়। আর পরীক্ষায় কোনো এক্সপেরিমেন্ট না, পরীক্ষায় আমাদের নাম্বারটাকে পাওয়ার জন্য ওখানে আমরা মাথা ঠান্ডা রেখে যেটা আমি সহজে পারবো সেটাই করা দরকার, ঠিক কিনা? ঠিক তেমনই আমরা এই কারণে নির্ণায়ক চ্যাপ্টারটাও খুব সোজা, কিন্তু তুলনামূলক যেহেতু ম্যাট্রিক্সটা একটু বেশি সোজা, তাই আমরা এখানে ম্যাট্রিক্সটাকে অবশ্যই করব। নেক্সট, 2-এর বি, এ পোর্শনের এ পার্টের 2-এর বি, একটাই অঙ্ক থাকবে 4, কিন্তু একটা অঙ্ক থাকলেও নিশ্চয়ই তো অর থাকবে ওর সাথে কোনো চ্যাপ্টার। তো মনে রাখবে এই চ্যাপ্টারের সঙ্গে অর থাকবে এই চ্যাপ্টারটাই, মানে ম্যাট্রিক্স। ক্লিয়ার? এই চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টার অর থাকবে। তার মানে কেউ যদি মনে করো এই চ্যাপ্টারটিকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে তার 4 মার্ক ক্যান্সেল। ওকে, আর তোমাদের তো বললাম সি পার্ট থেকে কোনো কোশ্চেন, মানে 3 পার্ট থেকে কোনো কোশ্চেন আসে না এখান থেকে। তো এই গেল তোমাদের কি বললাম, কোশ্চেন স্ট্রাকচার। এই চ্যাপ্টারটি কোশ্চেনের কোথায় থাকবে, কত নাম্বার থাকবে, আর কার সাথে অর থাকবে, তার একটি রূপরেখা। আশা করছি তোমরা কনসেপ্ট 1-এ তোমরা এই ধারণাটি পেলে যে প্রশ্নপত্রের ধরন কীরকম হবে, কত মার্ক কোথায় থাকবে, কি বৃত্তান্ত। এবার আমি চলে আসছি কনসেপ্ট নাম্বার 2। এখানে শিখবো আমরা ম্যাট্রিক্স জিনিসটা কি। তাহলে প্রথমে তোমরা এটা লিখে নাও। এবারে কনসেপ্ট নাম্বার 2-এ আমরা জানব যে এই ম্যাট্রিক্স তত্ত্বর ম্যাট্রিক্স জিনিসটা কি। এটা জানার জন্য তোমাদের সামনে একটি বাস্তব এক্সাম্পল ক্রিয়েট করি। যেমন ধরো, ফার্স্ট লিখি ক্লাস, একটি হচ্ছে ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণী, আর একটি হচ্ছে বিএসসি, ধরো গ্র্যাজুয়েশন ধরলাম, বিএসসি। ক্লিয়ার? তো আমি দুটো শ্রেণীর কথা বললাম, একটি ক্লাস 12 এবং একটি হচ্ছে বিএসসি। এবার ব্যাপারটা ভাববে মন দিয়ে। বাস্তব এক্সাম্পলটি এরকম, যখন তুমি ক্লাস 9, 10, 11, 12-এ পড়বে,
দেখবে তোমার মা বাবা একটা কথা খুব বলবে, কি, এই একা যা, ওই একা পর, ওই একা ঘুর, ওই যা কাজ করবি একা করবি, কোনো বন্ধুদের সাথে করবি না। তার মানে ভাবো, যখন তুমি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12-এ পড়ছো, ততক্ষণ অবধি কিন্তু মা বাবার টার্গেট তুমি একা থাকো, ইউনিক থাকো। ওকে, তার মানে একা এলিমেন্ট, 2 একটা ইউনিক এলিমেন্ট, একটা একা এলিমেন্ট, 3 একটা ইউনিক ডিজিট, যেমন ধরো 7 একটা ইউনিক ডিজিট। দেখো, একটা ইউনিক ডিজিট, একটা ইউনিক ডিজিট যদি 3 আর 7 ঢেকে দাও, তাহলে একটা ইউনিক ডিজিট পাওয়া যাচ্ছে 2। সেই মা বাবার পরিবর্তন চলে আসে যখন তোমরা ক্লাস 12-এর পড়া কমপ্লিট করে বাইরে কোথাও পড়তে যাচ্ছ। তখন কীরকম, যখন তুমি বাইরে কোথাও অ্যাডমিশন নিলে বাড়ি থেকে অনেক দূরে, তখন সেই মা বাবাই বলবেন তোমাদেরকে, আচ্ছা তোরা গ্রুপে কে কে যাচ্ছিস রে, আচ্ছা তোদের গ্যাংয়ে কে কে আছে রে, যাচ্ছিস দূরে ভালো কথা, আমাকে কয়েকজনের নাম্বার দে, যাদের সঙ্গে আমি কথা বলবো, একা ছাড়া যাবে না। তো ভাবো, যে মা বাবা কয়েকদিন আগেই বলছিল একা থাক, একা ঘুর, সেই মা বাবাই বলছেন যে তোমরা গ্রুপে থাকো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5 6 একটি গ্রুপ রেডি হয়েছে। মেম্বারগুলোকে নিয়ে 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 একটা গ্রুপ বানিয়েছি, ক্লিয়ার, একটা গ্যাং বানিয়েছি। আর অবশ্যই সেই গ্যাং কি মেনটেন করবে, কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করবে, কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করবে। যদি নিয়ম শৃঙ্খলা না মানে, তাহলে কিন্তু আর গ্যাংটাকে আমরা ম্যাট্রিক্স বলবো না। কীরকম, যখন তোমার বাবা জিজ্ঞেস করবে যে আচ্ছা তোদের গ্রুপে সবাই ওকে, তো তুমি বললে না একজন গাঁজা টানে, এই যে বললে, সঙ্গে সঙ্গে তোমার গ্রুপ ক্যান্সেল, না তোকে যেতে হবে না, বাড়িতে থাক, বা তোকে আমি অন্য কারো গ্রুপের মধ্যে পাঠাবো। তো এই হচ্ছে ব্যাপার। ধরো আমি একটি গ্রুপ রেডি করছি, কীরকম, 1 2 3 4 9, আর কোনো এলিমেন্ট দিলাম না, এটা পুরো ফাঁকা, কিছু নেই। দেখো, তাহলে আমি কিছু স্টুডেন্টসকে নিয়ে একটা গ্রুপ তো রেডি করলাম ধরো, কিন্তু এই রো বা এই রোতে সেকেন্ড যে রো, সেখানে একটা এলিমেন্ট নেই, বা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলামে একটা এলিমেন্ট নেই। যদি নিয়ম শৃঙ্খলা না মানে, তখন কিন্তু আমরা সেটাকে বলবো না ম্যাট্রিক্স। ওকে, তার মানে নিয়ম শৃঙ্খলা মানতে হবে। তাহলে বলো তো তোমরাই, আমরা কি 1 2 3 4 এটিকে ম্যাট্রিক্স বলবো? অবশ্যই বলবো, কারণ প্রত্যেকটা রোতে এবং প্রত্যেকটি কলামে এলিমেন্ট রয়েছে, নিয়ম মানছে। তাই নিয়ম মানছে, তাই এটি ম্যাট্রিক্স হবে। ও নিয়ম মানছে না, তাই ওটা ম্যাট্রিক্স হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে একটা ছোট্ট কথা বলার, যদি ও ম্যাট্রিক্স হয়, যদি ও ম্যাট্রিক্স হয়, তাহলে এরা কি? মনে রাখবে, এরা হলো বাস্তব সংখ্যা, এরা হলো বাস্তব সংখ্যা। তাহলে যখন তোমরা ক্লাস 9 10-এ থাকো পড়ো, তখন তোমরা থাকো বাস্তব সংখ্যা, ইউনিক থাকার চেষ্টা করতে হয় মা বাবার জন্য। কিন্তু যখন তোমরা বিএসসি লেভেলে উঠে যাও, তখন ওনারা খুব চিন্তা করেন বাইরে তোমরা কি একা থাকতে পারবে, তাই ওনারা গ্রুপ পছন্দ করেন। তার মানে অনেকগুলো এলিমেন্ট, অনেকগুলো স্টুডেন্টস একসঙ্গে থাকা পছন্দ করেন, যাতে তোমার বিপদে আপদে হেল্প করবে, কিন্তু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে। তো আমরা এরকম আকারের যে দেখতে পাচ্ছি, সেই আকারটিকে বা সেই পোর্শনটিকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স বলছি।
যে রো বা কলাম সম্মিলিত এই টেকনিকটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স। ওকে, তাহলে তোমরা এটা আগে তুলে নাও, তারপর আমরা চলে আসছি কনসেপ্ট 3-তে। এবারের কনসেপ্ট 3-র গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে লিখব কোথায়, তাই না? আবার বলছি, ম্যাট্রিক্সের যে পদগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, কোন চিহ্নের মধ্যে স্থাপন করব, কোন চিহ্নের ভেতর স্থাপন করব। তাহলে বলে রাখি, একটু আগেই দেখালাম যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম না? ঠিক তেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, অথবা আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তোমাদের ইচ্ছে, তুমি এই দুটোর মধ্যে যেটা খুশি ব্যবহার করতে পারো। যেমন ধরো, উদাহরণ যদি বলি, তাহলে আমি বলতে পারি এখানে 1 2 3 4। কেউ যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো তাও কারেক্ট, ভুল নয়। কেউ যদি বলো যে না, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে না লিখে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব 1 2 3 4, তাও কারেক্ট। ওকে, তাহলে তুমি যেটা ইচ্ছে তুমি লিখতে পারো। এই চ্যাপ্টারের নামকরণ, দেখো নামকরণটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদেরও নিশ্চয়ই কোনো নাম আছে, আমারও নাম আছে অরবিন্দ কুমার দাস। কিন্তু কথা হচ্ছে যে ম্যাট্রিক্স যেটা নতুন সবেমাত্র জন্ম নিল, যাকে শিখছি প্রথম, সেই ম্যাট্রিক্সের নামকরণটা কীরকম হবে? ম্যাট্রিক্সের নামকরণ কেমন হবে? আর এই যে ম্যাট্রিক্সের, ধরে নিলাম আমি থার্ড ব্র্যাকেট, তুমি ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারো, এখনই শিখলাম। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, সেই এলিমেন্টগুলো দেখতে কেমন হবে? ক্লিয়ার? তাহলে কি বললাম? নামকরণ। আর ম্যাট্রিক্সের ভেতর যে পদগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, দেখতে কেমন হবে? তো তোমাদের বলে রাখি, তোমরা নামকরণটা সর্বদা বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা সূচিত করবে, মানে ইংরেজি ক্যাপিটাল লেটার। ওকে, যেমন ধরো বড় হাতের অক্ষর এ কিংবা বি কিংবা সি ডট ডট ডট, তোমরা বড় হাতের অক্ষর দিয়ে সূচিত করবে। কিন্তু এখানে যে পদগুলো রয়েছে, সেই পদগুলো নাম্বার 1 তুমি সংখ্যা দিয়েও ডিনোট করতে পারো, নাম্বার 2 তুমি স্মল লেটার দিয়েও সূচিত করতে পারো। ওকে, যদি তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে বলবো, ধরো আমি একটা ম্যাট্রিক্স আমি বানাচ্ছি, তাই আমি ইচ্ছা মতো নাম রাখতে পারি। তোমার নাম তোমাদের পরিবারে কেউ রেখেছে, ঠিক আছে, তো যিনি রেখেছেন তার ইচ্ছা হয়েছে ওই নামটা রাখার, তাই রেখেছেন। ঠিক তেমনই তুমি হচ্ছ যে ম্যাট্রিক্সটা বানাচ্ছ তার মালিক, তাই তুমি ঠিক করলে যে নাম রাখলে এ। আর আমি লিখতে পারি 1 2 3 4 5 6। তো দেখো আমরা যে ম্যাট্রিক্সটি বানালাম, তো ম্যাট্রিক্সের মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলো সংখ্যা দিয়ে ডিনোট করেছি, কিন্তু যে নামকরণ, সেই নামকরণটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। ক্লিয়ার? আমরা ওখানে কখনো লিখতাম না স্মল এ, কি লিখব? সবসময় সর্বদা আমরা লিখব ক্যাপিটাল লেটার দিয়ে। আর একটা বলি,
ধরো বি, আমি আর একটি ম্যাট্রিক্স গঠন করছি, আর এখানে আমি হয়তো স্মল লেটার ইউজ করলাম, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। তাহলে এটি হলো একটি ম্যাট্রিক্স। আমি ম্যাট্রিক্সে স্মল লেটার দিয়ে পদগুলো সূচিত করতে পারি কিংবা সংখ্যা দিয়ে, কিন্তু নামকরণ মনে রাখবে, নামকরণ সর্বদা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত করব। আশা করছি বুঝতে পারলে। এবার এখান থেকে একটা জ্ঞাতব্য বিষয় আছে, জানার জিনিস আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। অঙ্ক করতে গিয়ে দেখবে এখানে স্টুডেন্ট একটু ভ্রমিত হয়ে যায়। আমরা যখন স্টুডেন্টসের খাতা চেক করি তখন যে জায়গাগুলো বারবার দেখি স্টুডেন্ট ভুল কোথায় করে, হয় কারো কনসেপ্টে ভুল হয়ে যায়, আবার কেউ হয়তো একটু টেকনিক্যালি ভুল করে ফেলে। তো এখান থেকে এরর হওয়ার জায়গা কোনটা? তো দেখো, আমি একটা স্মল কে ইন্টু ক্যাপিটাল এ এর পরিচয় কি লিখলাম? স্মল কে ইন্টু ক্যাপিটাল এ এর পরিচয় কি? সাপোজ ধরো আমি তোমার সামনে দুজনকে দাঁড় করালাম, একজনের টুপি আছে আর একজনের মাথায় তিলক আছে। তুমি দেখেই বলে দিতে পারবে কোনটা কোন সম্প্রদায়ের, কোনটা কোন ধর্মের লোক, কারণ তার একটা আইডেন্টিটি আছে, তার একটা পরিচয় আছে। সেই পরিচয়ের ভিত্তিতে তুমি জানতে পারবে যে সে কোন সম্প্রদায়। ঠিক তেমনই এখানেও এদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পারবো, পার্থক্য করতে পারবো কোনটাকে, যেহেতু এখানে স্মল কে আকারে লেখা আছে। আর স্মলে থাকলে আমরা কি বলেছিলাম, সেটা একটা পদ ডিনোট করে, একটি পদ, একটি এলিমেন্ট, মানে এটা একটা বাস্তব সংখ্যা, এটি ম্যাট্রিক্স নয়। কিন্তু এখানে যে ক্যাপিটাল আকারে এ রয়েছে সেটা কিন্তু অবশ্যই কি হবে, ম্যাট্রিক্স হবে, কারণ আমরা বড় হাতের অক্ষর দিয়েই ম্যাট্রিক্স সূচিত করি, তাই এটি ম্যাট্রিক্স। আমি এই কারণেই বললাম, কারণ দুটোকে এক জায়গায় গুলিয়ে ফেললে কিন্তু হবে না। গুলিয়ে ফেললেই হয়তো কোনো একটা রেজাল্ট পেয়ে গেলে কিন্তু ভুল। তাই তোমাদেরকে পরিচয় করতে হবে যে কোনটা কি, কোনটা কোন সম্প্রদায়। ভাবো, বাস্তব সংখ্যা যদি হিন্দু হয় তাহলে ম্যাট্রিক্স হলো মুসলিম। তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেমন যে কন্ডিশন থাকবে, যেমন হিন্দুদের ক্ষেত্রে যেমন আমরা বলি ভগবান, মুসলিমদের ক্ষেত্রে বলি আল্লাহ, ঠিক তেমনই বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেমন একটা নামকরণ থাকবে ওয়ান, সেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ওয়ান কেউ থাকবে, কারণ পুরো কিন্তু আলাদা। বাস্তব সংখ্যা, ম্যাট্রিক্স ভেক্টর, ঠিক আছে? ঠিক তেমনই এখানে যাতে আমরা গুলিয়ে না ফেলি তাই দেখে নিলাম যে স্মল কে থাকলে বাস্তব সংখ্যা, কিন্তু ক্যাপিটালে থাকলে সেটা হলো কি, ম্যাট্রিক্স। একই রকমভাবে তোমাদের জানিয়ে রাখি বিশেষ দ্রষ্টব্য বা ব্যতিক্রম দিয়ে ধরো তোমাদেরকে বললো এখানে কে ইন্টু এ, ক্লিয়ার? কে ইন্টু এ। এবার ধরো এ ম্যাট্রিক্সটি তোমাকে দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে কনফিউশনে ফেলে দিয়েছে এখানে কে ম্যাট্রিক্স নাকি কে ডিজিট। তো তোমরা সচরাচর বলবে স্যার এখানে তো কে হচ্ছে ম্যাট্রিক্স, কারণ বড় হাতের হরফে লেখা আছে ইংলিশ। কিন্তু ভাই একটা কথা মনে রাখবে, ব্যতিক্রম যে বললাম, কেন বললাম, কখনো কখনো প্রশ্নে তোমাকে বিব্রত করে দিতে পারে। তো এটা বুঝবে কিভাবে? যদি বলে কে নির্ণয় করো, কে নির্ণয় করো, আর একটা কি বলতে পারে, কে এর মান নির্ণয় করো। ক্লিয়ার? খুবই দামি কথা এটা। ভাবো তোমাকে কেটা বড় হাতের অক্ষরে দিয়েছে, কিন্তু কোশ্চেনটি পড়বে কি বলেছে, যদি বলে
কে নির্ণয় করো। কে কি বলেছে? কে এর মান নির্ণয় করো। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এখানে মান বলেছে, মান চেয়েছে। যদি কে নির্ণয় করো বলে তাহলে ভাববে এখানে কে হলো ম্যাট্রিক্স, কিংবা যদি বলে দেয় কে এর মান নির্ণয় করো, মান এই ওয়ার্ডটা উল্লেখ করে দিলেই ভেবে নেবে এখানে এই কেটা হলো রিয়াল নাম্বার। আশা করছি তোমরা এই ব্যতিক্রমের যে পোর্শন অংশটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে একবার বলে দিই, এখানে নামকরণ ক্যাপিটাল লেটার দিয়ে হবে, কিন্তু পদগুলো সংখ্যা বা স্মল লেটার দিয়ে সূচিত করব। উদাহরণ দিলাম নামকরণ, নামকরণ বড় হাতের অক্ষর দিয়ে, কিন্তু ভিতরে দেখো যে এলিমেন্টগুলো দিয়েছি হয় ডিজিট দিয়েছি অথবা আমরা স্মল লেটার লিখেছি। তোমাদের বললাম যে এই কনসেপ্ট থেকে আমাদের কি পাওনা, কি গিফট পাবো লাস্টে। তো গিফট এটাই যে দুটো যদি আননোন ডিজিট ধরো কে ইন্টু এ থাকে তাহলে কেমন করে পরিচয় করব যে দুটোই কি ডিজিট না একটা ডিজিট একটা ম্যাট্রিক্স, কি করে বুঝবে? সেটা বোঝার জন্য আমি এর হেল্প নিলাম। কিন্তু অনেক সময় দেখা গেল প্রশ্নে তোমাকে বিব্রত করে দিল, তুমি বুঝতে পারছো না ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স না, বড় হাতের হরফে দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবে? যদি সেরকম পরিস্থিতি চলে আসে তাহলে তুমি প্রশ্নটা পড়বে, প্রথমে দেখবে কি বলেছে, কে এর মান নির্ণয় করো না কে ম্যাট্রিক্সটি নির্ণয় করো বা কে নির্ণয় করো, কোনটি চেয়েছে। যদি মান বলে তাহলে ভাববে সেটি বাস্তব সংখ্যা, যদি মান না বলে, যদি ম্যাট্রিক্স বলে দেয় বা কে নির্ণয় করো বলে তাহলে ভেবে নেবে সেটি হলো ম্যাট্রিক্স। আশা করছি তোমরা এ অবধি বুঝতে পেরেছো। তাহলে তোমরা প্রথমে এ অবধি লিখে নাও। দেখো, যখন আমরা এই চ্যাপ্টার করছি তখন আমাদের না জানতে হবে সামর্থ্য। ক্লিয়ার? ওই কারণে এই চ্যাপ্টারের যে টপিক, নেক্সট টপিক সেটা হচ্ছে সামর্থ্য। টপিক সামর্থ্য। এখানে সামর্থ্য আমি কেন বললাম? কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটায় কি কি কনসেপ্ট আছে, মানে কটা টাইপের অঙ্ক আছে, কি কি কনসেপ্ট আছে বা কি কি থিওরি আমাকে এখান থেকে জানতে হবে তা অগ্রিম একটু জানিয়ে দাও, অ্যাওয়ার করে দেওয়া, যেমন সূচিপত্রে থাকে। তাহলে কি হয়, চ্যাপ্টারটি কখন শেষ হবে বা কতটা অংশ বাকি আছে বা কতটা পড়তে হবে আমাদের ক্লাস 12-এর জন্য, সেটা আমার চোখের সামনে স্বচ্ছ ধারণা তৈরি হবে। তাই আমি সামর্থ্যতে বলবো যে অ্যাকচুয়ালি কি পড়তে হবে। তো দেখো, প্রথমেই বলি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রম ও মান। ক্লিয়ার? এখানে মান ওয়ার্ডটা এই কারণে ইউজ করলাম যাতে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, কারণ এখনও নির্ণায়ক চ্যাপ্টার যেহেতু করিনি তাই সেখানে যখন কনসেপ্ট নেব তখন আলাদা ব্যাপার। তাই এখন বর্তমানে নির্ণায়কটি না হওয়ার জন্য আমি মান কথাটি ইউজ করলাম, যদিও এই মান কথাটি পরিপূরকভাবে সঠিক নয়, কিন্তু আমরা ব্যবহার করলাম। তো ক্রম ও মান। নেক্সট কি? তার মানে আমাকে ক্রম সম্পর্কে জানতে হবে, মান সম্পর্কে জানতে হবে। তো মান না লিখে তোমরা লিখতে পারো নাম্বার 1 ক্রম এবং নাম্বার 2 নির্ণায়ক। ক্লিয়ার? আমরা এই দুটো সম্পর্কে জানবো কারণ ক্যালকুলেশন করার সময় খুব প্রয়োজন পড়বে। নেক্সট কি? ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানবো যে কিভাবে যোগ করতে হয়। তার মানে ভাবো, তুমি যেমন রিয়াল নাম্বারে যোগ করা শিখেছিলে 2 + 3 = কত 5,
সেরকম এখানেও আমরা শিখব কিভাবে যোগ করতে হয়। আমরা এখানে শিখব কি করে বিয়োগ করতে হয়। আমরা শিখব এখানে গুণ কি করে করতে হয়। আর মনে রাখবে এখানে কিন্তু গুণ দুরকমভাবে করা যায়। কিভাবে? ধরো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে কীভাবে গুণটা হবে, অথবা যদি একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্সের যদি গুণ করো, সেই গুণ করার কায়দাটা কীরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা কটা জিনিস শিখছি? 1 2 3 4 5 6, 6টা জিনিস। নেক্সট শিখব আমরা বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কিন্তু এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আবার অনেকগুলো কায়দা আছে। তার মধ্যে তোমাদের যেটা শিক্ষণীয় বিষয় এই ক্লাস 12-এ তা হলো নাম্বার 1, মানে কি করে তুমি বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করবে। তো 4টা টেকনিকে এই বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায়। তো প্রথম যে টেকনিক সেটা হলো গুণের মাধ্যমে। গুণ প্রক্রিয়ার মাধ্যমে তুমি যে কষ্ট করে এখানে গুণ শিখছো, মাল্টিপ্লিকেশন শিখছো, তাই আমরা কি তার হেল্প নিয়ে আমরা বের করতে পারবো? তো এই কারণে গুণের মাধ্যমে কেমন করে বিপরীত ম্যাট্রিক্স বের করব। নাম্বার 2, লম্ব ম্যাট্রিক্স থেকে কি করে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, দুটো। নাম্বার 3, সমীকরণ থেকে কি করে আমরা বিপরীত উপাদান বের করব। আর লাস্ট নাম্বার 4, ফর্মুলা ইউজ। ক্লিয়ার? তো আমি এখানে তোমাকে টপিক সম্পর্কে অবগত মানে জানাচ্ছি না, পুরো কনসেপ্ট, জাস্ট টপিকের নামকরণটা দিচ্ছি যে আমরা কি শিখব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল কটা টপিক হলো? 10টা টপিক হলো। আচ্ছা, নাম্বার 11 আমরা শিখব একক ও শূন্য ম্যাট্রিক্সের ধারণা। ক্লিয়ার? নাম্বার 12 আমরা শিখব সমতা ম্যাট্রিক্সের কনসেপ্ট। কি বললাম? সমতা ম্যাট্রিক্স। নাম্বার 13 আমরা শিখব প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা শিখব পরিবর্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট। পরিবর্ত ম্যাট্রিক্স। আমরা এখানে যেহেতু লম্ব ম্যাট্রিক্সটা শিখে নেব, তাই লম্ব ম্যাট্রিক্সকে আমরা আর এক্সট্রা করে লিখলাম না। আর লাস্ট আমরা আরেকটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটি কি। কি বললাম? সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স শেখার সময় নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটি কি সেটা আলোচনা করব। এই গেল টোটাল আমাদের
টপিক, এতটা টপিক সম্পর্কে ডিসকাস করতে হবে। আর একটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য, সেটা হলো ম্যাট্রিক্স উপায়ে সমীকরণ সমাধান। কি বললাম? ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স উপায়ে বা সাহায্যে সমীকরণ সমাধান। ব্যাস, তো এই হলো তোমাদের পুরো চ্যাপ্টারের টপিক। এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি আমি এখন তোমাদের কনসেপ্ট দিয়ে দিই আর অঙ্ক যদি তোমাদের সুরেন্দ্রনাথদের বই থেকে করিয়ে দিই, ব্যাস, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে একদম শক্তপোক্ত হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে। তাই আমার মনে হয় যে প্রথমে আগে তোমরা এই টপিকগুলো পরপর লেখো একটা খাতায়, এবং যখন আমি টপিকগুলো একটা একটা করে আলোচনা করব তোমরা খাতায় টিক মারবে। ওকে, এবারে কনসেপ্ট 5-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রম। দেখি এই ক্রম ব্যাপারটি কীরকম। তার জন্য আমি একটি ম্যাট্রিক্স প্রথমে লিখি, 1 2 3 4 5 6। মনে রাখবে এটি কিন্তু সে লজিক মানছে, নিয়ম শৃঙ্খলা মানছে। কোনো রো বা কোনো কলামে কিন্তু দেখো কোনো এলিমেন্ট মিসিং নেই, তাই অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স। এবারে তোমাদের বলি, এই ম্যাট্রিক্সে টোটাল রো নাম্বার কটা রো আছে বলো? রো মানে সারি সংখ্যা কত? তাহলে একটা সারি, দুটো সারি, তাই তো? এই একটা সারি, এই একটা সারি, এটা আরেকটা সারি। তা টোটাল এখানে রো নাম্বার কত পেলাম? 2। এবার দেখব এখানে কলাম নাম্বার কত। কলাম, এখানে কলাম মানে কি? স্তম্ভ। তাহলে দেখি তো এখানে স্তম্ভ কতগুলো পাচ্ছি। দেখো এটা হলো একটা স্তম্ভ, এটা আরেকটা স্তম্ভ, এটা আরেকটা স্তম্ভ। তাহলে টোটাল এখানে স্তম্ভ কটা পেলাম? 1 2 3, তিনটে। তাই কলাম নাম্বার হচ্ছে 3। তাহলে রো নাম্বার 2, কলাম নাম্বার 3। কিন্তু আমাকে তো এটা বলেনি, আমাকে বলেছে যে ক্রম কত হবে, অর্ডারটা কত হবে একটা ম্যাট্রিক্সের। তাহলে কেউ কেউ লিখে ফেলে যে এর অর্ডার, এর ক্রম 3টে কলাম আছে এবং 2টো রো আছে, তাই না? তাহলে 3/2। আবার কেউ লিখে যে স্যার এখানে তো 2টো রো আছে আর 3টে কলাম আছে, তাই 2/3। ভাবো, কেউ লিখলো কলাম সংখ্যা আগে রো সংখ্যা পরে, কেউ লিখলো রো সংখ্যা আগে কলাম সংখ্যা পরে। কিন্তু এই দুটোর মধ্যে তো দুটো ঠিক হতে পারে না, একটি ভুল হবে। তাই মনে রাখবে এটা হচ্ছে ভুল। কিন্তু ঠিক কোনটি? এটি ঠিক। এখন প্রবলেম হচ্ছে এতগুলো অঙ্কের মাঝখানে না আমরা ভুলে যাব যে আমরা রোকে আগে লিখব নাকি কলামকে আগে লিখব। তাহলে এটার জন্য আমরা আগে বলি, দেখো তো 2/3, 2টা কি রো সংখ্যা না? আগে রো লেখা হয়েছে তারপরে কলাম লেখা হয়েছে। তো এটা মনে রাখার জন্য একটি ট্রিক্স তোমাদের সামনে আলোচনা করি। কি ট্রিক্স? তোমরা একটা কোম্পানির নাম শুনেছ, RCM কোম্পানি। RCM, দেখবে তোমাদের বাবাকে জিজ্ঞেস করবে যে বাবা RCM কোম্পানির কি নাম আছে? দেখবে যদি শুনে থাকে তাহলে অবশ্যই বলবে আছে। কিংবা তোমরা গুগলে সার্চ করবে, অবশ্যই RCM কোম্পানির নামটি পেয়ে যাবে। এখন যেমন অনেকগুলো কোম্পানি আসছে, আমরা এখন খুব ছোটো ছিলাম তখন RCM কোম্পানির নামটা খুব উঠেছিল, যদি এখনও আছে, যাই হোক। তো RCM কোম্পানি
এই আরসিএম কোম্পানির নামটা খালি মনে রাখবে, নামটা খালি মনে রাখবে। নাম মনে রাখতে গেলেই তোমাদের এই টপিকটি শেষ হয়ে যাবে। কীরকম দেখো, আরসিএম, এখানে আর মানে হচ্ছে নাম্বার অফ রো, রো সংখ্যা। আগে রো কাউন্ট করব, রো কটা আছে। নেক্সট সি, সি ফর কলাম, তার মানে আমরা সেকেন্ডে কলাম সংখ্যা কাউন্ট করব, কটা কলাম আছে। তার মানে আগে রো কাউন্ট করব, তারপর কলাম কাউন্ট করব। অ্যান্সার কার? এম ফর ম্যাট্রিক্সের। তার মানে একটা ম্যাট্রিক্সের আগে রো কাউন্ট করব, তারপর কলাম কাউন্ট করব। ক্লিয়ার? তাহলে রো, তারপর ক্রস চিহ্ন, কলাম, এটাই হলো ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে আমরা এই রো সংখ্যাটাকে আগে, কলাম সংখ্যাটাকে পরে দিয়েছি। এটাই হলো কি ম্যাট্রিক্সটির ক্রম। এটা লেখা তো হয় ক্রস দিয়ে, কিন্তু পড়ার নিয়ম কি? যখন তুমি পড়বে তখন এটা বলার নিয়ম হচ্ছে 2/3। ক্লিয়ার? তাহলে পাশে লিখে ফেলি, এটা পড়ার নিয়ম। পড়ার নিয়ম কি? 2/3। তো প্রথমে যেটি রয়েছে সেটি রো, পরে যেটা রয়েছে সেটি কলাম। আশা করছি তোমরা এই ক্রম ব্যাপারটি সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে এটি লিখে নাও আগে। এবারের কনসেপ্ট 6-এ আমাদের নেক্সট টপিক, যেখানে তোমাদের সামর্থ্যটা লিখিয়েছিলাম ওখানে টিক মেরে দাও ক্রমে। এরপর আমরা জানব নির্ণায়ক। আমরা নির্ণায়ক বের করা শিখব। নির্ণায়ক নির্ণয় করা আমরা শিখব। তো নির্ণায়ক জিনিসটা কি, এটা তোমাদের সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কনসেপ্ট দিয়ে বলবো। আমরা কিন্তু অনেকে বলে ম্যাট্রিক্সের মান, কিন্তু না, ম্যাট্রিক্সের মান নয়। অ্যাকচুয়ালি কেউ তো বোঝার সুবিধার জন্য তা বলা হয়ে থাকে, কিন্তু আমি সেখানটাই তোমাদেরকে অ্যাকচুয়াল কনসেপ্টটা দেব। যেহেতু এখানে শুধুমাত্র ক্যালকুলেশনটা লাগবে, তাই আমি শুধু ক্যালকুলেশনটাকে শো করাচ্ছি। তো নির্ণায়কের দুটো ক্যালকুলেশন তোমাদের প্রয়োজন। নাম্বার 1, নির্ণায়ক ওর এলিমেন্টগুলোকে আমরা এই মডের মতন দেখতে, বাট মড না, কিন্তু এরকম চিহ্নের মধ্যে কিন্তু লেখা হয়। যেমন ধরো 1 2 3 4 এরকম দেখতে। আর আরেকটা হতে পারে কিরকম 1 2 3 2 1 0 1 1 3, ধরো এরকম দেখতে। মানে দুটোরও দুটো কলাম অথবা তিনটেরও তিনটে কলাম। এই দুটো ফিগারের থেকে আর অন্য কোনো ফিগার তোমাদের সিলেবাসে নেই। তার মানে যদি এই দুটো ফিগার সলভ করার টেকনিক বুঝে নাও, তাহলে নির্ণায়ক থেকে যে টপিকটা, যে ক্যালকুলেশন আমাদের লাগবে সেটি ওকে। তার জন্য আমাকে নির্ণায়ক চ্যাপ্টারটি আগে করতে হলো না, ম্যাট্রিক্সের আগে। ওকে, তাহলে এবার দেখে নিই এই ক্যালকুলেশনটি আর এই ক্যালকুলেশনটি করব কি করে। এটাকে সলভ করার টেকনিক হচ্ছে, আচ্ছা বলো তো, এটা একটা কর্ণ তাই না? আর এই কর্ণকে বলা হয় প্রধান কর্ণ, মুখ্য কর্ণ। এটি গৌণ কর্ণ। তাহলে আমরা করব কি, প্রথমে মুখ্য কর্ণটাকে মাল্টিপ্লাই করব। তাহলে কি পাচ্ছি, 1 × 4 ফর্মুলার মাইনাস 2 × 3। বুঝতে পারলে কি বললাম? প্রথমে মুখ্য কর্ণ, প্রধান কর্ণকে গুণ করলাম, মাইনাস অপ্রধান কর্ণকে গুণ করলাম। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি, 4 - 6, অ্যান্সার -2। তাহলে দেখো, আমরা যদি দেখতে 2/2 অর্ডারের যদি তুমি কোনো নির্ণায়ক দেখতে পাও, তাহলে সেই নির্ণায়কটাকে সলভ করার যে টেকনিক সেটি হলো এটি। আশা করছি বুঝতে পারলে। এবারে চলে আসছি, যদি অর্ডার 3/3 হয়,
অর্ডার যদি 3/3 হয় তখন তুমি এই প্রবলেমটিকে কেমন করে সলভ করবে, কোন টেকনিকে সলভ করবে? তো এর জন্য তোমাদের আমি একটা টেকনিক বলার চেষ্টা করছি, এটাকে অন্যভাবে নেবে না, জাস্ট মেমোরাইজের জন্য বলি। কীরকম? এর টপিকটার মানে এটাকে সলভ করার যে টেকনিক সেটা হলো জিএফ এর সাথে ডেটিং। ক্লিয়ার? জিএফ এর সাথে ডেটিং, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলাম। কীরকম দেখো ব্যাপারটি। আমরা প্রথমে এখানে প্রথম রোটাকে সিলেক্ট করলাম, ভালো করে মন দিয়ে শুনবে। গার্লফ্রেন্ডের সাথে ডেটিং, এখানে এই লাইনটার সঙ্গে এর অ্যান্সারের কি কানেকশান আছে আগে সেটি বোঝো। আমরা এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা কাকে ঘিরলাম, কাকে বক্সে রাখলাম, প্রথম রোটাকে রাখলাম। তুমি ইচ্ছা করলে সেকেন্ড রো রাখতে পারতে, থার্ড রো রাখতে পারতে, কিন্তু প্রথমে যেহেতু শিখছি আমরা প্রথম রোকেই তোমরা বক্সে রাখবে। কেন? গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং, কার গার্লফ্রেন্ড? অ্যান্সার এদের গার্লফ্রেন্ড, তাই ওদেরকে বক্সে রাখলাম। এখন তোমরাই বলো, ধরো কেউ একজন বলতে চাইবে না যে তার গার্লফ্রেন্ডকে, যদি তা প্রমাণ করতে হয় তাহলে কি করবে? তাকে দুটো চাকু দাও। চাকু দেওয়ার পর ওকে বলা হলো তুই বিশ্বব্রহ্মাণ্ডে যা পাস কোনো সমস্যা নেই, তুই মার্ডার কর। তখন সে কি করবে? তখন সে রো বরাবর আর কালাম বরাবর চাকুটাকে ধরবে, ধরে কালাম বরাবর চাকু মারলো, রো বরাবর চাকু মারলো। কি বললাম? কালাম বরাবর চাকু মারলো, রো বরাবর চাকু মারলো। যাকে চাকু মারলো না, যে পোর্শনটা পড়ে থাকলো, সেটাই হচ্ছে ওর গার্লফ্রেন্ড। ঠিক তেমনই দেখো এখানে কার কার গার্লফ্রেন্ড নেব? 1, 2 এবং 3, এই তিনজনের। তো 1 কি করছে? ও চাকু নিয়ে ও রো বরাবর, ও চাকু নিয়ে ও রো বরাবর মার্ডার, ও কালাম বরাবর মার্ডার, রো বরাবর মার্ডার, কালাম বরাবর মার্ডার। কাকেও মারলো না বলো তো? তাহলে এই বরাবর মার্ডার করলে কাকেও মারলো না, একে মার্ডার করেনি, তাই ওই হচ্ছে ওর গার্লফ্রেন্ড। তাহলে আমরা এখানে কি পেলাম? ওর গার্লফ্রেন্ড হচ্ছে 1013, 1013। ক্লিয়ার? তাহলে 1 কি করছে? ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং ফর ডট মানে গুণ। ব্যাস, তাহলে প্রথম পোর্শনটা হয়ে গেল। নেক্সট ফর্মুলার মাইনাস। এবার 2 এর পালা। 2 কি করছে? 2 তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাবে। তাহলে 2 এরও ক্ষেত্রে সেই একই রকম টেকনিক। 2 রো বরাবর মার্ডার করলো আর 2 কালাম বরাবর মার্ডার করলো। তাহলে কে মার্ডার হলো না? 2 না। তাহলে 2 এর ক্ষেত্রে ওর গার্লফ্রেন্ডের নাম 2013। তাহলে 2 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গেল। ঠিক একই রকম টেকনিকে এবার +3, ওর গার্লফ্রেন্ডের নাম কি? তাহলে আমরা আবার কি করব? 3 বরাবর আবার রো কালামকে চাকু দিয়ে মার্ডার করে দিই। তাহলে 3 বরাবর মার্ডার, রো বরাবর, আর 3 বরাবর যে কালাম বরাবর যে রয়েছে মার্ডার। তাহলে রো আর কালাম যদি মার্ডার হয়ে যায় তাহলে কি পড়ে থাকলো? 2111। তাহলে আমরা নিশ্চিন্ত মনে দেখতে পাচ্ছি এটা ডিলিট হয়ে গেলে 2111 পড়ে থাকছে। তাহলে 3 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গেল, 3 তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গেল। এরপর তোমাদেরকে একটু আগে শেখালাম যে এই ক্যালকুলেশনটা করার নিয়ম কি। প্রথমে প্রধান কর্ণ গুণ করবে, তো 1 গুণ 3 মানে 3। তারপর অপ্রধান কর্ণ গুণ করবে, 0 গুণ 1 মানে 0। -2 ইন্টু, প্রথমে তোমরা এটি গুণ করবে তাহলে 6 পেলে, যদি এটা গুণ করো তাহলে 0 পাচ্ছ। একই রকমভাবে 3 ইন্টু, যদি তোমরা এটা গুণ করো তাহলে 2 পাচ্ছ, যদি এটা গুণ করো তাহলে 1 পাচ্ছ। রেজাল্ট পেলাম 1 গুণ 3 মাইনাস 2 গুণ 6 প্লাস 3 গুণ 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে 3 - 12 + 3 অ্যান্সার
-6। তাহলে আমরা দুরকম ধরনের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যদি অঙ্ক থাকে এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের প্রয়োগে, তখন তোমরা এই টেকনিকের মাধ্যমে সলভ করতে পারবে। আশা করছি তোমরা এই কনসেপ্ট 6 বুঝতে পেরেছ। তাহলে তোমরা এটা আগে লিখে নাও, তারপর আমি চলে আসছি কনসেপ্ট 7-এ। ওকে, লিখে নাও। কনসেপ্ট 7-এ যে টপিকটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো ম্যাট্রিক্সের যোগ কীরকম হয়। ম্যাট্রিক্সের যোগ, তাহলে তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, তাহলে কি আমরা যা যোগ শিখে এসেছি সেটা থেকে কি আলাদা? দেখো, আলাদা নয়, প্রায় একই রকম, ধরলে অনেকটাই একই। যেমন তোমাদেরকে একটা বাস্তব এক্সাম্পল দিই, যে হিন্দুদের ক্ষেত্রে যেটা পুজো, মুসলিমদের ক্ষেত্রে সেটা নামাজ। আমরা যেমন ভগবানকে ডাকি, ওনারাও তেমন আল্লাহকে ডাকেন, একই রকমই। দেখো, মূল উদ্দেশ্য কি? একটা জায়গায় একটা শক্তিকে আমাদের তরফ থেকে ভক্তিভাবটা জানানো, একটা জায়গায় নিজেকে সমর্পণ করা, কিন্তু দৃষ্টিকোণটা আলাদা, টপিকটা একই। ঠিক তেমন যোগ, টপিকটা একই, আমি যোগ করব, কিন্তু যোগ রিয়াল নাম্বারের ক্ষেত্রে যা হয় আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যা হয় একটু ডিফারেন্স তো আছেই, কিন্তু কাজ একই, একই ওয়েতেই করতে হয়। ক্লিয়ার? তাহলে দেখা যাক এক্ষেত্রে যোগের টেকনিকটা কি, যোগ বিয়োগের। তো প্রথমে আমি শিখব, এখানে 3টে আমি কাজ করব। নাম্বার 1, প্রথমে যোগ। দেখো, ধরো দুটো ম্যাট্রিক্স দিলাম, 1 2 3 4 5 6, এবং আরেকটি ম্যাট্রিক্স 2 1 1 0 -1 3। ক্লিয়ার? তো আমি এই দুটো ম্যাট্রিক্স লিখলাম। এবার এই দুটো ম্যাট্রিক্স যদি আমি যোগ করি, তাহলে যোগফল কি হবে? এই দুটো ম্যাট্রিক্স যদি যোগ করি, তাহলে যোগফল কি হবে? তো দেখো, যোগ করার টেকনিক খুবই ইজি, তোমরা নিজেরাই বলতে পারবে। কীরকম? দেখো, এখানে প্রথমে কে রয়েছে? 1। একই রকম দেখতে ওখানে প্রথমে কে রয়েছে? 1 2, তাই তো? তাহলে আমরা একই পজিশনের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে যোগ করতে করতে যাও। ও, তার মানে এই ম্যাট্রিক্সের এই পজিশনে কে বসে আছে? 1, আর ওই ম্যাট্রিক্সের সেম পজিশনে কে বসে আছে? 2। তাহলে 1 + 2। ঠিক তেমনই এখানে এই পজিশনে কে বসে আছে? 2। ঠিক ওরকম এই ম্যাট্রিক্সের ওই পজিশনে কে বসে আছে? 1। তাহলে আমরা সেটি যোগ করলাম। একই রকমভাবে এই ম্যাট্রিক্সের এই পজিশনে কে বসে আছে? 3। এই ম্যাট্রিক্সের ওই পজিশনে কে বসে আছে? 1। তাহলে আমরা ওই পজিশনের যে এলিমেন্ট তাকে যোগ করলাম। ঠিক একই রকম এখানে 4 রয়েছে, এখানে 0 রয়েছে, তাহলে 4 + 0। এখানে 5 রয়েছে, এখানে -1 রয়েছে, তাহলে 5 প্লাস কি প্লাস করছি? -1 প্লাস করছি। 5 থেকে আমি যোগ করছি -1। এখানে কি রয়েছে? 6। এখানে কি রয়েছে? 3। তাহলে 6-এর সঙ্গে 3 আমি যোগ করব, তাহলে কি পেলাম? 6 + 3। এটিকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 3 3 4 4 5 - 1 4 9। তাহলে আমরা যা পেলাম এটি হলো যোগ। এখন এখানে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে, আচ্ছা স্যার, কোশ্চেন তো দুটো। নাম্বার 1, স্যার এটা কোশ্চেনের মধ্যে ফেলবো না, টপিকটা কিন্তু খুব সোজা, কোনো সমস্যা নেই। নাম্বার 2, এই সোজা থেকে প্রবলেমটা ক্রিয়েট হলো। কীরকম? যে স্যার, যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় 1 2 3 4 5 6,
আর আরেকটি ম্যাট্রিক্স যদি এরকম হয় 1 2 3 4, তাহলে তাহলে কি আমরা এই ম্যাট্রিক্স দুটো যোগ করতে পারবো? দেখো, আমরা যদি ম্যাট্রিক্সটা যোগ করতে যাই না, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ করলাম, তাহলে 1 + 1 মানে 2। সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ করলাম, 2 + 2 মানে 4। কিন্তু থার্ড পোর্শনের সঙ্গে যখন যোগ করতে যাচ্ছি, ওখানে দেখছি এলিমেন্টই নেই। আরে বাবা, এলিমেন্ট তো থাক, আরে জিরোই থাক, কিন্তু না, কোনো এলিমেন্ট নেই। তাই আমি কিভাবে জিরো করব, কিভাবে যোগ করব? তাই যোগ করার কোনো অপশন রেডি নেই এখানে, তাই এখানে যোগফলটা অসম্ভব। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? এই অঙ্কটার ক্ষেত্রে যোগফলটা কি হলো? সম্ভব। আর এর ক্ষেত্রে কি যোগফল যেটা পাবো সেটা অসম্ভব, মানে যোগফল পাবোই না, অসম্ভব। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এই যোগফল সম্ভব কি অসম্ভব একটি যদি বাস্তব এক্সাম্পল দিয়ে বুঝান তাহলে খুব ভালো হয়। দেখো, যোগফল বা বিয়োগফল মনে রাখবে, যোগ কিংবা বিয়োগ সম্ভব কখন আর যোগ কিংবা বিয়োগ অসম্ভব কখন। সাপোজ ধরো আমি এখানে একটি চায়ের দোকান খুললাম, এবার তুমিও যদি আমার দোকানের সামনে একটা কাপড়ের দোকান খোলো, আমার কোনো আপত্তি লাগবে না। কেন? আমাদের মধ্যে কোনো মারপিট হবে না, কোনো কম্পিটিশান হবে না। কিন্তু আমি চায়ের দোকান খুলেছি, তুমি আমার সামনে যদি, আমার দোকানের সামনে যদি একটা চায়ের দোকান খোলো, তাহলে হয় আমার প্রফিট হবে না তো লস হবে। কেন? আমার খরিদ্দার চলে যাবে অন্য চায়ের দোকানে। ঠিক তেমনই ভাবো, যখনই আমি একটা দোকান খুললাম চায়ের আর তুমি একটা দোকান খুলে চায়ের, তখন কিছু কাস্টমার আমার বাদ হয়ে যাচ্ছে। বাদ মানে কি? মাইনাস। ও, তাহলে মাইনাসটা কখন আসলো? দোকান যদি একই হয়, তুমিও চায়ের দোকান আমিও চায়ের দোকান, দোকান সেম, তাই কাস্টমার মাইনাস। আবার এরকম হতে পারে, তুমি যেহেতু আমার নিজের ভাই বোন, অবশ্যই নিজের ভাই বোন যেহেতু, ওই কারণে আমরা ঠিক করলাম আমরা ভাই বোন মিলেই আমরা দোকানটা ওপেন করব। তাই তুমি যখন দোকান করছো, আমি যখন দোকান করছি, আমরা যেহেতু একই ভাই বোনের মধ্যে অন্তর্গত, তাই যা অ্যামাউন্ট আসবে সবই তো আমাদের। তার মানে কি, দোকান যদি সেম হয় তাহলে অ্যামাউন্টও এক জায়গাতে আসছে। তাই দোকান সেম হলেই প্লাস সম্ভব, দোকান সেম হলেই মাইনাস সম্ভব। কিন্তু দোকান যদি সেম না হয়, তোমার আছে কাপড়ের দোকান, আরে কাপড়ের দোকান খোলো আর তুমি অন্য শপিং মল ওপেন করো, আমার কোনো চিন্তা নেই, কারণ তোমার দোকান আলাদা। তাই দোকান আলাদা হলে যোগফল অসম্ভব। কিন্তু দোকান যদি সেম হয় তাহলে যোগফল সম্ভব এবং বিয়োগফলও সম্ভব। এবার এখানে দোকান বলতে কি বলতে চাইছি দেখো, এর অর্ডার কত, এর ক্রম কত? এর ক্রম হচ্ছে দুটো রো দেখতে পাচ্ছি আর একটা, দুটো, তিনটে কলাম দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের যে অর্ডার সেটি হলো 2/3। এখন দেখা যাক এই ম্যাট্রিক্সের অর্ডার কত। দেখো, এই ম্যাট্রিক্সেও দুটো আছে রো এবং কলাম, তিনটে আছে কলাম, একটা, দুটো, তিনটে কলাম। মনে রাখবে আগে কিন্তু রোকে লিখবো, কেন? একটু আগে শিখলাম RCM কোম্পানি, তাই আগে রো কাউন্ট করব কটা, তারপর কলাম কাউন্ট করব কটা। সেরকম রো কটা, কলাম কটা। দেখো তো, এর যা দোকান মানে ক্রম আর এর যা দোকান মানে ক্রম একই হয়ে গেল না? যেহেতু এর ক্রম আর ওর ক্রম একই, তাই যোগফল সম্ভব। কিন্তু এখানে দেখো এর ক্রম কত? দুটো আছে রো আর একটা, দুটো, তিনটে আছে কলাম। আর ওর ক্ষেত্রে দুটো আছে রো আর দুটো আছে কলাম। তোমরাই বলো, এই দুটো দোকান কি একই হলো? সেম হলো না। দোকান যদি আলাদা হয় তাহলে যোগফল বা বিয়োগফল অসম্ভব, দোকান যদি সেম হয় তাহলে যোগফল বা বিয়োগফল সম্ভব। তাই যদি তোমাদের যোগফল সম্ভব কি সম্ভব না বা বিয়োগফল সম্ভব কি সম্ভব না যদি করতে দেয়,
তাহলে তোমাদেরকে ক্রমটা আগে টেস্ট করবে। বোকার মতন যোগটা করে অ্যান্সারটা দেখবে না, আগে ক্রমটা দেখে নেবে দোকানা কি আছে কিনা। লিখবে এ ম্যাট্রিক্সের ক্রম এটা, বি ম্যাট্রিক্সের ক্রম এটা, যেহেতু এই ক্রম আর এই ক্রমটা সমান তাই যোগফল সমান হবে, যেহেতু এ ক্রম এবং বি ম্যাট্রিক্সের ক্রম একই নয় তাই যোগফল বা বিয়োগফল সম্ভব নয়। এভাবে তুমি অ্যান্সারটিকে সলভ করতে পারবে। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আমি তো যোগের রেসপেক্টে দেখালাম, সেরকম বিয়োগের রেসপেক্টে কি হবে। তাহলে আমরা আর পরের অংশ দেখাচ্ছি না, অসম্ভব ব্যাপারটা তো বুঝেই গেছো। দেখো, যদি এবার থাকে বিয়োগ, আমরা কনসেপ্ট 7 শিখছি, 3টে শিখব, যোগ বিয়োগ এবং সমতা ম্যাট্রিক্স। তো যোগ বিয়োগ এবং স্কেলার গুণ। দেখো, একই রকম এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স বিয়োগ করতে চাই, তাহলে যেভাবে যোগ করেছিলে সেভাবে বিয়োগ করব। কীরকম? 1 থেকে বিয়োগ হবে কত? 2। তাহলে প্রথমে 1 রয়েছে, ওই পজিশনে প্রথমে 2 রয়েছে। এখানে কি হবে? 2 মাইনাস 1, 2 মাইনাস 1। এখানে কি হবে? 3 মাইনাস 1, 3 মাইনাস 1। ঠিক একই রকমভাবে 4 মাইনাস 0, 4 মাইনাস 0। একই রকমভাবে 5 মাইনাস 1, 5 মাইনাস 1। একই রকমভাবে 6 মাইনাস 3, 6 মাইনাস 3। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? দেখো, 1 থেকে 2 বাদ -1, 1 2 4 5 মাইনাস 1 মানে 5 প্লাস 1 মানে 6 3। এই যে আমরা পেয়ে গেলাম কি? বিয়োগফল। ঠিক একই রকমভাবে যেভাবে যোগ করেছিলাম একই রকমভাবে আমরা বিয়োগফল নির্ণয় করলাম। আশা করছি বুঝতে পেরেছ। এখানে আমরা আর একটি টপিক আলোচনা করছি, সেই টপিকটি হলো স্কেলার গুণ। স্কেলার গুণ এটা আবার কিরকম স্কেলার গুণ? দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ, ম্যাট্রিক্স চ্যাপ্টারের ক্ষেত্রে গুণ এটা 2 রকম হয়। কিরকম? একটি হচ্ছে স্কেলার গুণ আর একটা ম্যাট্রিক্স গুণ। একটি হচ্ছে স্কেলার গুণ আর অপরটি হচ্ছে ম্যাট্রিক্স গুণ। এর মানে ব্যাপারটা কিরকম দেখো, স্কেলার গুণ কেন বললাম? ধরো কোনো একটি ম্যাট্রিক্স রয়েছে, সে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে না কেন, যেমন ধরো 1 2 3 4 5 6 1 2 1। ক্লিয়ার? ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব। যেমন ধরে নাও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে চাও তুমি, তাহলে এর গুণফলটা কি হবে আমরা এটা শিখব। আর নাম্বার 2, ধরো 1 2 3 4 5 6 7 8 9 ইন্টু 1 1 2 0 1 1 1 1 3। ধরো এটা আরেকটা ম্যাট্রিক্স, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে যদি গুণ করো তাহলে সেই গুণটা কিভাবে করব? তাহলে এই দুটো হচ্ছে এখন বর্তমানের আমাদের শেখার বিষয়। আমরা এই টপিকটি এখন আলোচনা করব না, আমরা এই টপিকটা আলোচনা করার পর এসএনদের বইয়ে কিছু প্রবলেম সলভ করব কার উপরে, যে টপিকগুলো শেখালাম তার উপরে। তাহলে টপিক শিখলাম, তার উপর আমাদের অ্যাপ্লিকেশনটাও রেডি হয়ে যাবে, তোমরা ভালো মতন শিখতে পারবে। তাই প্রথমে শিখিয়ে ফেলছি
স্কেলার গুণ। দেখো স্কেলার গুণ কিভাবে করতে হয় আমি বলবো না, এটা তোমরাই চেষ্টা করো তো কি হতে পারে, তোমাদের মাইন্ড কি বলছে। আরে ভুল বলো না, ভুল বলে ঠিকটা জানতে পারবে। ধরো 3 দিয়ে একে মাল্টিপ্লাই করছি না, তো ভয়ে ভয়ে কেউ একজন বলল, স্যার এক কাজ করুন 3 গুণ 1 মানে 3। আমি বললাম আরে ইয়ার কি টেনশন, এগোও না, আরেকটু এগোও। তখন ও ভয়ে ভয়ে সাহস করে বলল 3 ইন্টু 2 মানে 6। যখন দুটো সাহস পেয়ে গেল দুবার, তখন বলল স্যার 3 ইন্টু 3 মানে 9, স্যার 3 ইন্টু 4 মানে 12 নিয়েও ভাবছে। ভুল বললাম না তো? আমি বলবো আরে না না চলো না, এগোও না। ব্যাস জোশ পেয়ে গেল এবার। তারপর বলছে 3 5 15, 3 6 18, 3 1 3, 3 2 6, 3 1 3। এই অবধি বলার পর স্টপ হয়ে গেলে, হ্যাঁ স্টপ তো হলে অ্যান্সারও হয়ে গেল, কারণ স্কেলার গুণ করার টেকনিক হচ্ছে এটাই। তাহলে দেখো অনায়াসেই তোমরা যোগ বিয়োগ এবং স্কেলার গুণ শিখে ফেললে। আমরা ম্যাট্রিক্সের গুণ এটার জন্য আলাদা ক্লাস দেব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর এটা স্টুডেন্ট অনেকে ভুল করে, কারণ মাথা গুলিয়ে যায়, ঠিক আছে, চোখ ধাঁধিয়ে যায় গুণটা করার সময়। ওই জন্য তোমাদের এটা আমি একটা টেকনিকের মাধ্যমে গুণটা শেখাবো, যাতে মাথা ঝাঁঝিয়ে না যায়, যেন চোখ ধাঁধিয়ে না যায়। ওই কারণে এই টপিকটাকে আমি এখন রাখছি না, পরে রাখছি। তার আগে এই স্কেলার গুণ কি এটা টুকে নাও। এবারের কনসেপ্ট 8-এ দেখো, ম্যাট্রিক্সের সমতা। সমতা ম্যাট্রিক্স কি বললাম? সমতা ম্যাট্রিক্স। এটি আবার কেমন দেখো, ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে, আমি একটা নাম দিয়ে রেডি করি। যেমন ধরো আমার নাম অরবিন্দ, তাই এ লিখলাম। ধরো তোমাদের মধ্যে কেউ যে ভিডিও দেখছো, কারো নাম নিশ্চয়ই বি দিয়ে স্টার্ট হতে পারে, তাই বি লিখলাম। কারো নাম সি দিয়েও স্টার্ট হতে পারে, তাই সি লিখলাম। আর একটা ধরো ডি লিখলাম। তো এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স যদি অন্য একটি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায়, এক্সাম্পল ধরো এখানে লিখলাম 1 2 3 4, তো এই একটা ম্যাট্রিক্স ও একটা ম্যাট্রিক্স। যদি বাই চান্স এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে এই পজিশনে যে আছে আর ওই পজিশনে যে আছে, এই দুজন ইকুয়াল, মানে এ আর 1 ইকুয়াল। একই রকমভাবে বলতে পারবে বি এবং 2 ইকুয়াল, মানে বি ইকুয়াল টু সি এবং 3 সমান, তাই সি ইকুয়াল টু 3। একই রকমভাবে ডি এবং 4 সমান, মানে ডি ইকুয়াল টু 4। ক্লিয়ার? তাই তুমি সমতা ম্যাট্রিক্স কখন কাজে লাগাবে? যখন দেখবে ম্যাট্রিক্সের অর্ডার ক্রম একই হতে হবে, তখনই আমরা এলিমেন্টগুলোকে সমান করে, অনুরূপ পজিশনের এলিমেন্টগুলোকে সমান করে সমতা ম্যাট্রিক্সকে ব্যবহার করতে পারি। ওকে, তোমাদের আর একটি টপিক আছে, ওই টপিকটা বলে দিই, তারপর শুরু করছি তোমাদের প্রবলেম। ওকে, নেক্সট কনসেপ্ট নাম্বার তোমরা 9-এ লিখবে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স। ওকে, ধরো তোমাকে প্রশ্নে দেওয়া রয়েছে এ একটা ম্যাট্রিক্স। কি দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে
এ একটি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা বলেও দেওয়া হলো 1 2 3 1 9 3 বা 1 9 -4, এই ম্যাট্রিক্সটি দেওয়া রয়েছে। আমাদের কি করতে বলা হয়েছে? পরিবর্ত ম্যাট্রিক্স নির্ণয় করো, মানে নির্ণয় করতে বলেছে পরিবর্ত ম্যাট্রিক্স। কার? এর পরিবর্ত ম্যাট্রিক্স। অনেক সময় একে সাংকেতিক চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। যেমন ধরো, তোমরা যখন রাত্রে ঘুমোতে যাও, দেখি কেউ কেউ মেসেজে আমাকে পাঠাও, স্যার জিডি N8 বা 98, মানে শর্টকাটে গুড নাইট। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ফিটু, একদিন মেসেজে লিখে পাঠিয়েছে F2। আমি তো ঘাবড়ে গেছিলাম, আরে এটা কি আবার? পরে ফোনে জানতে পারলাম নাম হচ্ছে ফিটু। তাহলে ব্যাপারটা কি? একটা সাংকেতিক চিহ্ন আছে। সেরকম আমরা পরিবর্ত ম্যাট্রিক্সের সাংকেতিক চিহ্নটা কীরকম? এ ট্রান্সপোজ, এর মাথায় আমরা টি লিখব। দেখবে অনেক সময় এর মাথায় স্মল ইংরেজি হরফের টিও লেখা হয়। আবার কেউ কেউ এ ড্যাশ দিয়েও সূচিত করে। তোমরা এদের মধ্যে যে কোনো একটি দেখলে গেলেই কাজ সেম, টপিক সেম। এবার বক্তব্য যে স্যার ঠিক আছে, মানলাম কি দেওয়া থাকবে, মানলাম কি নির্ণয় করব, তাহলে আপনি এর সমাধানটা করে দিন। কিভাবে করব সমাধানের? তো দেখো, সমাধান। তো সমাধান করার আগে ট্রিক্সটা একটু উল্লেখ করে দিই। ট্রান্সপোজ, ট্রান্সপোজ এই ওয়ার্ডটা যখনই মাথায় ভাসাবে, তার সঙ্গে একটা কিওয়ার্ড কানেক্ট করে নেবে, সেটা হচ্ছে উল্টে যাওয়া। কি বললাম? উল্টে যাওয়া। ক্লিয়ার? যদি কাউকে লাত মারা যায় টেনে, ও উল্টে যাবে। তো মনে রাখবে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে উল্টে যাওয়া। এবার দেখো, যদি উল্টে যাই, ধরো আমি যদি দাঁড়িয়ে আছি, আমি কালাম হয়ে দাঁড়িয়ে নাই, আমি স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছি। আমি যদি উল্টে যাই, তাহলে আমি কি রো হয়ে যাব, মাটিতে ঘুমিয়ে থেকে যাব, মানে কি রো হয়ে যাব, তাই তো? আমি কালাম অবস্থায় আছি, যদি ঘুমিয়ে যাই তাহলে রো অবস্থায় চলে আসব। তার মানে উল্টে যাওয়া মানে হচ্ছে কালামটা রোয়ে পরিণত হবে, কিংবা রো কালামে পরিণত হবে। যে কোনো একটা ভাবনা আমাদের মাথায় ফিট করে রাখতে হবে। তো দেখো, উল্টে যাওয়া তো বললাম, তাহলে এর সমাধান রূপটা কিরকম? তাহলে এ ট্রান্সপোজ, আমি যে কোনো একটা নিই, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, এখানে আগে দেখো এ কি রয়েছে। এ রয়েছে 1 2 3 ফার্স্ট রোতে, আর সেকেন্ড রোয়ে কে রয়েছে? 1 9 -4। তো তোমরা করবে কি, রোটাকে কালাম করে দাও। তো ফার্স্ট রোকে ফার্স্ট কালাম করে দিই। তো প্রথম রোকে প্রথম কালাম করলে কি পাচ্ছি? 1 2 3। একই রকমভাবে সেকেন্ড রোকে আমরা সেকেন্ড কালাম করছি, তাহলে 1 9 -4। কোনো টাপ নেই, আমাদের কাজ হচ্ছে রোকে কালাম করে দেওয়া, কিংবা কালামকে রো বানিয়ে ফেলা। ঠিক আছে? তো এই হলো পরিবর্ত ম্যাট্রিক্স। আমরা এই পরিবর্ত ম্যাট্রিক্সের যে উপর বেস করে প্রবলেম এবং এর অ্যাপ্লিকেশন আস্তে আস্তে আমরা যখন এগোবো তখন শিখব। তো আমরা বেশ কয়েকটা কনসেপ্ট আমরা নিলাম, এবার এর উপর বেস করে আমরা কিছু প্রবলেম সলভ করি। ওকে, তাহলে আমরা চলে আসছি এবার প্রবলেমে। তার আগে তোমরা এটি লিখে নাও। এবারের যে টপিকটি তোমাদের করাচ্ছি একটি প্রবলেম, সেটি হলো বিপরীত ম্যাট্রিক্স কি করে নির্ণয় করব সূত্রের সাহায্যে। দেখো, এই চ্যাপ্টারের কনসেপ্ট তো খুব সুন্দর,
এবং পদ্ধতিও খুব সুন্দর, কিন্তু প্রবলেম একটাই, এত ইনফরমেশান কি করে মনে রাখবো, এটা একটা বড় ফ্যাক্টর। আর এই কারণেই আমাদের দরকার হচ্ছে টেকনিক। ওই জন্য এই প্রবলেমটিকে আমি এখানে দিলাম, কারণ এবারের জন্য এই প্রবলেমটি খুব গুরুত্বপূর্ণ। আর কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমি এই প্রবলেমটিকে টেকনিকের মাধ্যমে সলভ করাবো। আর যে কয়েকটা তথ্য লাগতো অলরেডি তোমাদের সামনের কনসেপ্টে আলোচনা করেছি। সেই কারণে আর সেই দৃষ্টিভঙ্গি রেখে তোমাদের সামর্থ্য পার্টে যে অংশটি রয়েছে, সূত্রের সাহায্যে কি করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, সেই অংশটির কাজ আমি এইখানে করিয়ে দিচ্ছি। ওকে, তো মনে রাখবে, আগে বলে দিই তোমাদের, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যদি করতে বলে তোমাদের, তাহলে তোমাদের স্বভাবতই মাথায় প্রথম কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন আসতে পারে, স্যার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। বিপরীত ম্যাট্রিক্স মানেই এ ইনভার্স নির্ণয় করতে বলছে। তার মানে স্যার আপনি বলুন আর না বলুন, আমি কনফার্ম হয়ে গেলাম যে এ বলা থাকবেই। ঠিক, অবশ্যই। তার মানে তোমাদের তথ্যটাই ঠিক, যে গিভেন থাকবে, দেওয়া থাকবে এ ম্যাট্রিক্স। ওকে, কোনো সমস্যা নেই, তোমরা ঠিকই ধরেছ। কারণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, তাহলে নিশ্চয়ই কিছু তো দেওয়া থাকতে হবে। তাই এ দেওয়া থাকলে তুমি এ ইনভার্স ক্যালকুলেট করতে পারবে। এখন প্রশ্ন, ম্যাট্রিক্সের আকার তো অনেক রকম হয়, তো কীরকম ফিগারের ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমি এ ইনভার্স ক্যালকুলেট করতে পারবো? এর অ্যান্সার হচ্ছে, দেখবে ম্যাট্রিক্স দেখতে হয় এরকম আকার হবে 1 2 3 4, নতুবা এরকম আকার হবে 1 2 3 4 5 6 7 8 9 বা 1, যা ইচ্ছা। ক্লিয়ার? মানে এরকম চেহারা হয় 2x2 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, নতুবা 3x3 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। একমাত্র এই দুটো ম্যাট্রিক্স হলে তারই এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবে। এই দুটোর বাইরে আর কোনো ফিগার নেই তোমাদের সিলেবাসে, তোমাদের চ্যাপ্টারে। ওকে, তাহলে যদি তুমি এর টেকনিক শিখে নিতে পারো আর এর টেকনিক শিখে নিতে পারো, তাহলে বিপরীত ম্যাট্রিক্স সূত্রের সাহায্যে নির্ণয়ের টপিকই শেষ। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে প্রথমে আমি আলোচনা করছি বড়টা। ক্লিয়ার? বড়টা করলেই ছোটটা অনায়াসে করতে পারবো। আগে ভারীটা করে নিই, দেখে নাও। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এ দেওয়া রয়েছে এটি। তাহলে কি চাইছে? এ ইনভার্স কি এটা চাইছে। আবার বলছি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো মানে এ ইনভার্স নির্ণয় করো। একটু আগে বললাম এ ইনভার্স তো নির্ণয় করব, তো দেওয়া কি থাকতে হবে? দেওয়া থাকতে হবে এ ম্যাট্রিক্সটি। নির্ণয় করব কি? এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তো প্রথমে বলি, সূত্রের সাহায্যে করব বলেছি, তাই এর ফর্মুলা 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে ফর্মুলা 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখানে মাথার উপর বিদ্যুৎ পড়লো, বাপরে! এটা আবার কি? এটা তো শিখিনি। দেখো, আমরা এখনই বর্তমানে এগুলো শিখব। শেখার পর খালি ভ্যালুগুলোকে যদি এখানে পুট করে দিতে পারি, তাহলে গল্প শেষ, মানে অঙ্ক শেষ, তাই না? তাহলে প্রথমে আমি দেখব যে এ ইনভার্স বের করার জন্য কি প্রয়োজন। এ তো দেওয়া রয়েছে, তাহলে অ্যাডজয়েন্ট এ সেটি কি তা বের করব। এ তো দেওয়া রয়েছে, ডিটারমিনেন্ট এ কি সেটা বের করব। তো প্রথমে আমি অ্যাডজয়েন্ট এ বের করব, তারপর ডিটারমিনেন্ট এ বের করব। নিয়ে আমি যদি এখানে ভ্যালুগুলো পুট করি,
নিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে আমাদের ফার্স্ট কাজ অ্যাডজয়েন্ট অফ এ ক্যালকুলেশন করা। অ্যাডজয়েন্ট অফ এ, দেখো এই অ্যাডজয়েন্ট অফ এ কি টেকনিকে বের করবে। তো এটার জন্য একটা টেকনিক বলছি, একটা ট্রিক্স বলছি, যাতে মনে থাকে। এটা কেউ অন্যরকম কেউ দৃষ্টিভঙ্গিতে নেবে না, জাস্ট তোমাদের সুবিধার জন্য, মেমোরিতে থাকার জন্য এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে। কারণ যখন আমি স্টুডেন্টসদের খাতা চেক করতাম তখন দেখি যে এই অ্যাডজয়েন্ট এ বের করতে গেলে যে কয়েকটা কাজ করতে হয়, ওই কয়েকটা কাজের মধ্যে কেউ এক দুটো কাজ বা একটা কাজ মিস্টেক করে ফেলে বা ছুটে যায় কোনো কারণে। সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি তোমাদেরকে একটা টেকনিক বলছি, আর যখনই অ্যাডজয়েন্টে বের করবে সেই টেকনিকটাকে অবশ্যই মাথায় রাখবে। ট্রিক্সটি হলো জিএফকে মানে গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে, জিএফকে মানে গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে লাত। ওকে, বা বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে লাত। ব্যাস, কেউ যদি এই লাইনটা মনে রাখতে পারে 100% কনফার্ম তোমরা অ্যাডজয়েন্টে বের করা আর জীবনেও কোনোদিন ভুলবে না। ওকে, আমরা ইচ্ছা করলে অন্য কিছু লজিক ইউজ করতে পারতাম, তবে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে ঠিক আছে স্টুডেন্টস এটা মনে রাখতে পারবে, এই মজাদার কথাগুলো মনে রাখতে পারবে, সে রেসপেক্টে বললাম গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে লাত বা বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে লাত। এবার দেখা যাক ব্যাপারগুলো কি কি, দেখো এবার মন দিয়ে। ফার্স্ট আমরা কি বের করব? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে ফার্স্ট আগে একটি আমি ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্স চিহ্ন নিলাম। বলো তো প্রথম কাজ কি? গার্লফ্রেন্ড। তাহলে এখানে যতগুলো এলিমেন্ট আছে না, প্রত্যেকটা এলিমেন্টের গার্লফ্রেন্ডগুলোকে আগে বের করি। তো সহজে তো কেউ চাইবে না বলতে আমার গার্লফ্রেন্ড এ আছে বা আমার বয়ফ্রেন্ড এ আছে, তাই ওদের হাতে দুটো চাকু ধরিয়ে দাও আর প্রত্যেকটা এলিমেন্টকে বলবে ইউনিকভাবে, এই চাকু তো দিলাম, নে তোর ইচ্ছা মতন মানুষকে মার্ডার করতো। তো ও কি করবে? ও রো বরাবর মার্ডার করবে, কলাম বরাবর মার্ডার করবে, রো বরাবর কলাম বরাবর। যাকে মার্ডার করবে না সেটাই হচ্ছে ওই ডিজিটটার গার্লফ্রেন্ড। দেখি তাহলে এখানে ফার্স্ট ওয়ানকে কোশ্চেন করি, এ ওয়ান তোর গার্লফ্রেন্ডটাকে। ওয়ান বলবে রো আর কলাম ক্যান্সেল করে দাও। রো আর কলাম ক্যান্সেল করলে কি পড়ে থাকছে? রো এবং কলাম ক্যান্সেল করলে কি পড়ে থাকছে? এই পার্টটা পড়ে থাকছে না? তো যার গার্লফ্রেন্ড সেই পজিশনে আমরা বসালাম সেই ডিজিটটাকে, -3 -1 1 0। ব্যাস, তাহলে ওয়ানের কাজ কমপ্লিট। এবার 3-এর ক্ষেত্রে কি হবে? দেখো এখানে 3-এর ফ্রেন্ডকে, এখানে 3-এর ফ্রেন্ড হচ্ছে 3 বরাবর রো আর কলাম ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করলে কি পড়ে থাকছে? -3 -1 2 0। তাহলে আমরা এখানে পেলাম -3 -1 2 0। একই রকমভাবে আমরা যদি এখানে 2-এর গার্লফ্রেন্ড বের করি, তাহলে 2 বরাবর রো 2 বরাবর কলাম ক্যান্সেল করে দাও। কি দেখতে পাচ্ছ? -3 2 1 এ অবধি ওকে। দেখো এখানে -3 গার্লফ্রেন্ড কী হবে? তাহলে একই রকম টেকনিক, -3 বরাবর রো ক্যান্সেল করে দাও, -3 বরাবর কলাম ক্যান্সেল করে দাও। আবার বলছি -3 বরাবর কলাম ক্যান্সেল করে দাও, এই -3 বরাবর রো ক্যান্সেল করে দাও।
3 2 1 0 দেখতে পাচ্ছ, তাহলে 3 2 1 0। একই রকমভাবে আমরা দেখব এর গার্লফ্রেন্ডের নাম কি। ও তো বলতে চাইছে না, চুপচাপ আছে। ওর কান ধরে টেনে নিয়ে আসলাম, বল তুই। ও বলছে না আমি বলবো না। তখন করবো কি, ওর হাতে দুটো তরোয়াল দিয়ে দাও আর বলো মার্ডার কর যা। তাহলে ও কি করবে, ও করলো কি, এই যে -3, ও রো বরাবর এলিমেন্ট মার্ডার, কলাম বরাবর এলিমেন্ট মার্ডার। তাহলে কাকে দেখা যাচ্ছে, 1 2 2 0, 1 2 2 0 আমরা এটি দেখতে পাচ্ছি। একই রকমভাবে -1কে বলো যে তোর গার্লফ্রেন্ডের নাম কি, তাহলে -1 বরাবর রো ক্যান্সেল করো, -1 বরাবর কলাম ক্যান্সেল করো। রো আর কলাম ক্যান্সেল করলে তোমরাই দেখো কি পাওয়া যাচ্ছে, 1 3 2 1। তাহলে পাচ্ছি 1 3 2 1। ঠিক আছে, বাহ, এখানে তো সবাই প্রেম করছে। আচ্ছা নেক্সট দেখো, এবার এখানে 2 এর পালা। এবার এখানে 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, 2 এর ক্ষেত্রে 2 বরাবর রো, 2 বরাবর কলাম ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করলে কি পাওয়া যাচ্ছে, 3 2 -3 -1। তাহলে আমরা 2 এরও গার্লফ্রেন্ড পেয়ে গেলাম কে আছে। ঠিক একই রকম 1 এর গার্লফ্রেন্ডকে, 1 এর গার্লফ্রেন্ড 1 বরাবর রো আর কলাম ক্যান্সেল করো, পাচ্ছ কি 1 2 -3 -1, তাই না? কারণ রো আর কলাম ক্যান্সেল, 1 2 -3 -1। ব্যাস, এবার 0-র পালা। 0কে বলো তুই তো 0, বাট তুই হচ্ছিস সবচেয়ে বড় হিরো, বল তোর গার্লফ্রেন্ডকে। তো 0 বলছে রো আর কলাম ক্যান্সেল, আর রো কলাম ক্যান্সেল করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 3 -3 -3, 1 3 -3 -3। ব্যাস, তাহলে এতক্ষণে আমরা একটাই মাত্র কাজ করলাম কি, গার্লফ্রেন্ড। এবার গার্লফ্রেন্ডকে কি দেবে, গিফট দেবে। ক্লিয়ার? তো গিফট কি দেবে, এখানে তো আর বুঝতে পারছো টেডি বিয়ার বা আদার্স দেওয়া যাবে না। তাহলে যেহেতু ম্যাথস ও গিফট পছন্দ করে, চিহ্ন সাইন, তাই ওকে প্লাস মাইনাসের মাধ্যমে গিফটটা দাও। কীরকম দেখো, একে দিলাম প্লাস, দেওয়ার ধরনটা দেখে নাও সবাই আগে মন দিয়ে। রাউন্ড করে ঘুরছি, রাউন্ড করে দেখো, গোল করে ঘুরবো, আর গোল করে ঘুরে আমরা সেন্টারে ঝাঁপ দেব। ক্লিয়ার? আবার দেখে দেখো, গোল করে ঘুরবো, গোল করে ঘুরে আমি সেন্টারে ঝাঁপ দেব। বাউন্ডারি বরাবর ঘুরবো, বাউন্ডারি বরাবর ঘুরে আবার সেন্টারে ঝাঁপ দেব। দেখো কীরকম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো পুরো বাউন্ডারি ঘোরা কমপ্লিট। লাস্টে কী ছিল, মাইনাস, তাহলে ভেতরে কি থাকবে, প্লাস। ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি, আরেকবার দেখে নাও। আমরা বাউন্ডারি বরাবর, প্রথমে বাউন্ডারি বরাবর চিহ্নটাকে দেব, গিফট দেব। কিভাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, বাউন্ডারি শেষ, প্লাস। তাহলে কটা কাজ হলো, গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া হলো। লাস্ট কাজ কি, এবার লাথ মারা। লাথ মারা মানে ট্রান্সপোজ করে দেওয়া, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ মানে কি, উল্টে যাওয়া। মানুষকে লাথ মারলে যেমন উল্টে যায়, ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে উল্টে যায়। তাই এই 3টে কাজ আমি দেখেছি ভাই বোনেরা, অনেকে করে কি জানো, ট্রান্সপোজ দিতে ভুলে যায়, কেউ আবার কি করে, চিহ্ন দিতে ভুলে যায়। ফলে যাতে এরকম ভুলটা না হয়, ওই কারণে এই লাইনটাকে বাঁধা, জাস্ট মনে থাকার জন্য। তোমরা বলতে পারো স্যার এগুলোর কি কোনো কনসেপ্ট আছে? আছে, যখন তোমার নির্ণায়ক পড়বে তখন সেখানে আমি তোমাদের মাইনর কোফ্যাক্টর সম্পর্কে যখন তথ্য জানাবো তখন বলবো। আপাতত এটা বুঝতে পেরেছে নিশ্চয়ই। এবারে এটিকে সমাধান করি। খুবই ইজি সমাধান, কারণ একটু আগে তোমাদের দেখিয়েছি। কি বলেছিলাম, প্রথমে এই সাইডটা মাল্টিপ্লাই করো, তো 0, ফর্মুলার মাইনাস এই সাইডটা মাল্টিপ্লাই করলে কত পাচ্ছ, -1, আলটিমেটলি +1 পেলাম। দেখো প্রথমে এই সাইডটা গুণ করো, 0 সূত্রের মাইনাস, এবার এই সাইডটা মাল্টিপ্লাই করো, তো প্লাস হয়ে যাচ্ছে 2। কেন? কারণ
এই সাইডটা মাল্টিপ্লাই করলে 0 আসছে সূত্রের মাইনাস, এই সাইডটা মাল্টিপ্লাই করলে আসছে কত -2, তাই না? -1 × 2, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। একই রকমভাবে এই সাইডটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -3। দেখো এই সাইডটা মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি -3 সূত্রের মাইনাস। এবার এই সাইডটা মাল্টিপ্লাই করো তাহলে -6 আসছে, তাই না? তার মানে -3 মাইনাসে মাইনাসে প্লাস, +6। একই রকমভাবে যদি একে গুণ করো, দেখো এটা তো খুব ইজিভাবে হয়ে যাবে, 0 সূত্রের -2। দেখো এটাও খুব ইজিভাবে হয়ে যাবে, 0 মাইনাস কত 4। দেখো এটাও খুব সহজে হয়ে যাবে, 1 মাইনাস 3 দুগুণে 6। দেখো এটাও সহজে হয়ে যাবে, -3 ফর্মুলার মাইনাস, বাট এখানে পাচ্ছিলাম -6, তাই +6 হয়ে গেল। মাইনাস, এবার দেখো এর খেলা, -1 ফর্মুলার মাইনাস, কিন্তু এদিকটা গুণ করলে পাচ্ছি -6, তাই +6 হয়ে গেল। এই সাইডটা মাল্টিপ্লাই করো পাবে -3 ফর্মুলার মাইনাস, এই সাইডটা মাল্টিপ্লাই করো তাহলে -9, তো +9 হয়ে গেল। কিন্তু মাথায় ট্রান্সপোজটা থাকবে, কারণ ওই কাজটা এখন আমরা করিনি, যখন কাজটা করব তখন ও উঠে যাবে। এবার ক্লাস 3-4 মতন যেমন ছোটোখাটো যোগ বিয়োগ সেটা করে নাও। 0 + 1 1 -2 3 2 -4 -5 সরি +5 -5 × -3 -5 6 তার ট্রান্সপোজ, কারণ এখনও লাথ মারেনি, উল্টায়নি কেউ। এবার যদি তোমরা একে ট্রান্সপোজ করে দাও মানে এই যে রোটা পরিণত হয়ে যাবে কিসে, কলামে। তাহলে প্রথম রোটাকে ফার্স্ট কলাম করে দাও, বেটা সেকেন্ড রোটা ভয়ে উল্টে গেল, সেকেন্ড কলাম হয়ে গেল। আর থার্ড যে রো আছে সে থার্ড কলাম হয়ে গেল। ব্যাস, যেটি আমরা পেলাম তা হলো কি, তা হলো অ্যাডজয়েন্ট এর ভ্যালু। এবারে বের করতে হবে ডিটারমিনেন্ট এর ভ্যালু। ব্যাস, দুটো পেয়ে গেলেই আমরা ভ্যালুগুলো পুট করে দেবো এখানে, তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে নেক্সট এবার আমরা কি দেখব, ডিটারমিনেন্ট এ। এবার নেক্সট টপিক ডিটারমিনেন্ট এ। তো ডিটারমিনেন্ট এ বের করার জন্য তোমাদের প্রথম দিকে একটা সূত্র বলেছিলাম না, একটা টেকনিক বলেছিলাম না, মনে আছে কি টেকনিক বলেছিলাম? জিএফ এর সাথে ডেটিং। এটা আবার কীরকম, মানে গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং মানে দেখা করতে যাওয়া, এটা এখানে আবার কীরকম দেখি। দেখো এখানে আমাদেরকে চুজ করতে হবে প্রথমে যে কার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তাহলে 1 3 2 1 3 এবং 2 এদের গার্লফ্রেন্ড। তাহলে দেখি 1-এর গার্লফ্রেন্ডটাকে, তো তোমরা তো শিখে গেছো ইতিমধ্যেই। 1-এর গার্লফ্রেন্ড 1 বরাবর রো কলাম ক্যান্সেল করে দাও, করলে কি পাচ্ছ? পাওয়া যাচ্ছে -3 -1 1 0। ক্লিয়ার? তো 1 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং ফর ডট, ব্যাস হয়ে গেল মাইনাস। এবার 3 তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাবে, তো 3 বরাবর রো আর কলাম ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ? তাহলে এখানে পাওয়া যাচ্ছে রো এবং কলাম ক্যান্সেল করলে -3 -1 2 0। ব্যাস, তাহলে আমরা 1-এর ক্ষেত্রে 3-র ক্ষেত্রে বের করতে পারলাম। লাস্ট কার ক্ষেত্রে? এবার 2-এর ক্ষেত্রে 2 বরাবর রো এবং কলাম ক্যান্সেল করে দাও, 3 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গেল প্লাস। এবার
টু এর ক্ষেত্রে গার্লফ্রেন্ডের নাম কি দেখি, টু বরাবর রো এবং কলাম ক্যান্সেল করে দাও, পাচ্ছি -3 2 1। এবারে এটাকে সলভ করি, খুবই ইজি সলভ করা। দেখো 1 ইন্টু -3 ইন্টু 0 মানে 0, ফর্মুলার মাইনাস, এই সাইডটা মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে -1, অলরেডি তো একটা মাইনাস আছেই, তাই +1 হয়ে গেল। -3 ইন্টু এই সাইডটা মাল্টিপ্লাই করলে 0, ফর্মুলার মাইনাস, এই সাইডটা মাল্টিপ্লাই করলে -2 বাট +2 হয়ে যাচ্ছে। একই রকমভাবে +2 ইন্টু যদি এই সাইডটা মাল্টিপ্লাই করো তাহলে -3, ফর্মুলার মাইনাস, এই সাইডটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -6, তো +6 হলো। তাহলে 1 -3 দুগুণে 6 +6, তো কাটাকাটি করে আমরা কি পেলাম 1। দেখো আমরা অ্যাডজয়েন্ট এ পেয়ে গেছি, ডিটারমিনেন্ট এ পেয়ে গেছি, এবার ভ্যালুগুলোকে এখানে পুট করে দিই। ওকে জিজ্ঞেস করলাম, এই তোর ভ্যালু কত রে? বলছে 1। অ্যাডজয়েন্ট একে জিজ্ঞেস করা হলো, এই তুই ম্যাট্রিক্সটা কত রে? আরে আমি তো এটা মানে কত? এটা মানে এটা 1 2 3 -2 -4 -5 3 5 6, যা পেলে 1/1 মানে কি 1 তো, তাই না? যদি নিচে 2 থাকতো তাহলে 1/2 দিয়ে সবটাকে গুণ করতাম, কারণ ম্যাট্রিক্সের গুণ তো শিখেছো, বাইরে কোনো ডিজিট থাকলে সবার সাথে গুণ হয়, কত ভদ্র। তো 1/1 মানে 1, 1-এর সঙ্গে যাই গুণ করো না কেন আলটিমেটলি দাঁড়াবে সেই ম্যাট্রিক্সটাই, মানে 1 2 3 -2 -4 -5 3 5 6, ব্যাস যেটি পেলাম এটিই হলো আমাদের এই 3/3 অর্ডারের কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স নির্ণয়ের টেকনিক এবং তার প্রবলেম এবং সলিউশন। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও, অথবা তোমাদের যে ক্লাসে আমাকে জানাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তোমাদেরকে এই প্রবলেমটি কথা দিলাম আরেকটি অঙ্ক বুঝিয়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে এটি লিখে নাও। এবারে দেখো নেক্সট প্রবলেম, একই প্রবলেম, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, মানে এ ইনভার্স ক্যালকুলেট করো, এ ইনভার্স নির্ণয় করো। কিন্তু এ ইনভার্স তো নির্ণয় করব নিশ্চয়ই এ দেওয়া থাকতে হবে। দেখো এ দিয়ে দিয়েছে, আর স্টার্টিংয়েই বলে দিয়েছি যে এ যে দেবে তার আকার কেমন হবে, এ ম্যাট্রিক্সটি দেখতে কেমন হবে, ওর চেহারা কীরকম হবে, ফিগার কীরকম হবে, সব দেওয়া আছে। ক্লিয়ার? যা আগে তোমাদের জানিয়েছিলাম। এবার দেখো 2/2 অর্ডারের ক্ষেত্রে কি করব আমরা। 3/3 অর্ডার তো শিখলাম, 2/2 অর্ডারের ক্ষেত্রে ফর্মুলা সেম, এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করার টেকনিক শিখে নিই। ট্রিক্সটি হলো গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে লাথ। কি বললাম? গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে লাথ। ব্যাস এই লাইনটি যে মনে রাখতে পারবে তার ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ অনায়াসেই মনেতে পড়ে যাবে। কীরকম দেখো, প্রথমে আগে আমরা ম্যাট্রিক্স চিহ্নটি দিই। এবার বলছে কি গার্লফ্রেন্ড, বেশি এলিমেন্ট নেই, 1 2 3 4, 4টে এলিমেন্ট আছে, তো 4টে এলিমেন্টের 4টে গার্লফ্রেন্ড। দেখি কে কে। এখানে 2 এর গার্লফ্রেন্ডকে, এই পজিশনে কে ছিল 2 এর গার্লফ্রেন্ডকে 2 বরাবর রো আর 2 বরাবর কলাম, রো আর কলাম ক্যান্সেল করে দাও। কাকে দেখতে পাচ্ছ? 3 কে, তাই 3 লিখলাম। একই রকমভাবে এবার দেখো -1 ওর গার্লফ্রেন্ডকে, তাহলে রো এবং কলাম ক্যান্সেল করে দাও। রো আর কলাম ক্যান্সেল করলে কি পড়ে থাকলো? -4, তাহলে ওর পজিশনে -4 বসে গেল। একই রকমভাবে এবার দেখব 3 এর গার্লফ্রেন্ডকে, 3 বরাবর রো 3 বরাবর কলাম ক্যান্সেল করে দাও,
কাকে দেখতে পাচ্ছ? 2, তাই আমরা ওই পজিশানে ওর গার্লফ্রেন্ড 2 লিখলাম, ওর পজিশানে। নেক্সট দেখো -4, -4 পজিশানে ওর গার্লফ্রেন্ডকে লিখব, তাই -4 বরাবর রো কলাম ক্যান্সেল করে দাও। কি দেখতে পাচ্ছ? -1, তাহলে লিখলাম -1। দেখো আমাদের যখন ফার্স্ট কাজটা কমপ্লিট, এটা ওকে কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কাজ কি? গার্লফ্রেন্ডকে গিফট দাও। এবার গিফট কি দেবে? বুঝতে পারছো এটা তো ম্যাথস, তাই এখানে তো আর টেডি বিয়ার বা আদার্স কিছু দেবে না। গিফট বলতে এখানে দেবে চিহ্ন। কি চিহ্ন? প্লাস মাইনাস। কীরকম? দেখো এই প্লাস মাইনাস দেবো আমরা বাউন্ডারি বরাবর, এই বাউন্ডারি বরাবর প্লাস মাইনাস দেবো। কীরকম? প্লাস, এই একে দিলাম মাইনাস, একে দিলাম প্লাস, একে দিলাম মাইনাস। ক্লিয়ার? প্লাস মাইনাস, এই অর্ডারটা আমরা মেনটেন করেছি। এবার লাস্টের যে কাজ সেটা হলো কি? লাথ মারা। এই লাথ মারার আরেকটা নাম হচ্ছে কি? ট্রান্সপোজ। তাহলে লক্ষ্য করো এখানে টোটাল কটা কাজ হলো? 3টে কাজ হলো। নাম্বার 1 গার্লফ্রেন্ড, নাম্বার 2 গিফট, নাম্বার 3 লাথ। এরপর আমরা যদি একে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো তো। প্রথমে এই ক্যালকুলেশনটা করি ভিতরের, 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +4 +1 2 তার ট্রান্সপোজ। কিন্তু তোমরা জানো এই ট্রান্সপোজ কি করে ভাঙতে হয়, তোমাদের শিখিয়েছিলাম। এই ট্রান্সপোজ ভাঙার টেকনিক হচ্ছে রোগুলোকে কলাম করে দাও। ক্লিয়ার? আবার বলছি, ট্রান্সপোজ মানে উল্টে যাওয়া। উল্টে যাওয়া মানে রোগুলো কলাম হয়ে যাবে, কিংবা কেউ যদি বলো স্যার কলামগুলোকে রো করে দিচ্ছি, তাও হবে। তাই আমরা করব কি? এই যে রোটা রয়েছে ফার্স্ট রোয়ে 3 4 রয়েছে, তাকে ফার্স্ট কলাম করলাম। এই যে সেকেন্ড রো রয়েছে 1 2 কে আমরা সেকেন্ড কলাম করলাম। ব্যাস, তাহলে অ্যাডজয়েন্টে খুব ইজিভাবে আমরা বের করতে পারলাম। এবারে আমরা দেখব ডিটারমিনেন্ট এ। দেখো খুবই ইজি। এখানে এ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে তাকে কিডন্যাপ করে নিয়ে এসে ওই চিহ্নের মধ্যে স্থাপন করো। কে কে আছে বলো তো? 2 -1 -4 3। এবার তোমরা জানো এটা ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে প্রথমে মুখ্য কর্ণ গুণ করতে হয়, মানে 2 গুণ 3 ফর্মুলার মাইনাস। এবার এই গৌণ কর্ণটি গুণ করতে হয়, মানে -4 × -1। তাহলে লক্ষ্য করো 6 - 4, অ্যান্সার পেলাম কত? 2। তাহলে আমরা এবার এখানটায় যে মান পেলাম, যে ম্যাট্রিক্স পেলাম তা স্থাপন করছি। 1 ডিটারমিনেন্ট এ মানে কত পেয়েছি? 2। আর এখানে অ্যাডজয়েন্ট এ সেটা কত পেয়েছি? 3 1 4 2, 3 1 4 2। এবারে কেউ যদি মনে করো স্যার বাইরে তো একটা সংখ্যা আছে হাফ, আর এটা একটা ম্যাট্রিক্স, আমরা কি গুণ করতে পারি? অবশ্যই পারো গুণ করতে। তাই গুণটি করে দাও। 1/2 × 3 মানে 3/2, 1/2 × 1 মানে 1/2, 1/2 × 4 মানে 2, 1/2 × 2 মানে 1। দেখো আমরা যা পেলাম এটিই হলো এ ইনভার্স। আশা করছি বুঝতে পারলে। তোমাদের আবার বলছি, এই টপিকটি সূত্রের সাহায্যে কি করে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তা কমপ্লিট হলো। আবার মনে রাখবে সূত্রের সাহায্যে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের আরও অনেক টেকনিক আছে। তোমরা এখন বুকসের অঙ্কগুলো দেখবে না, প্রথমে আমি কয়েকটা টপিক আগে করিয়ে দিই, তারপর আমি বই থেকে কোনটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলো বলে দেবো। তাহলে তোমাদের করার সময় দেখবে অনেক সুবিধা পাবে। তাই যেগুলো করালাম আগে সেগুলোর উপর ফোকাস দিয়ে সেগুলোকে আগে স্ট্রং করে নাও, নিজে করার চেষ্টা করো। এই অঙ্কটাকেও নিজে করার চেষ্টা করবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে এই যে টেকনিকটি বললাম, এই টেকনিকটি জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার জন্য। কারণ ভাই বোন একটা কথা ভেবে দেখো,
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, এত সাবজেক্টের চাপে এত ফর্মুলা কি করে মনে রাখবে? এত প্র্যাকটিস কি করে করবে? এটার জন্য একটাই মাত্র উপায় হচ্ছে কোনো একটা জিনিসকে, কোনো একটা টপিককে ইন্টারেস্টিং টপিকে পরিণত করতে হবে। একটু ভেবাচাকার মধ্যেও একটু মুখের মধ্যে হালকা স্মাইল নিয়ে আসতে হবে। আচ্ছা, এই ব্যাপার। ওই কারণে তোমাদের কিছু কিছু টেকনিক আমি শো আপ করাবো এবং এরকম বড় বড় জাতীয় অঙ্ক যেগুলো আছে সেগুলোকে সলভ করাবো। আর কনসেপ্টের ব্যাপার তো অবশ্যই যখন যেখানে যেখানে কনসেপ্ট লাগবে সেখানে আমি সেই কনসেপ্টগুলোকে টেনে কনসেপচুয়ালভাবেও টপিকটাকে সলভ করাবো। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা প্রবলেমটিকে তুলে নাও।